মা, একটু নিচে আয় না মা, শুনে যা। তোকে কখন থেকে ডাকছি বলতো? মেয়েটা একটা কথা শুনে না আমার। মায়ের ডাক শুনে পড়া বন্ধ করে দিল টে। বই বন্ধ করে পড়ার টেবিল থেকে উঠে নিচে নেমে আসলো। দেখলো তার মা ইয়ঞ্জন বেগম ফোনে কথা বলছে। সে বলল, কি হয়েছে মা, ডাকছো কেন? তুমি তো জানো কালকে আমার কোচিং এর টেস্ট এক্সাম আছে, তাহলে চালাচ্ছ কেন বলো তো? আরে তোর খালামণি ফোন দিয়েছে, এদিকে আয় কথা বল, তোকে চাচ্ছে মা। মায়ের কথা শুনে টের চোখ চকচকিয়ে উঠলো। সে দ্রুত এসে ইয়ঞ্জন বেগমের হাত থেকে ফোন নিয়ে বলল, তুমি আগে বলবা না মামনি ফোন দিয়েছে? বলে টে নিজের খালামণি কিম সিয়কজিনের সাথে কথা বলতে বলতে নিজের রুমে চলে গেল। তাহলে বল মা, কেমন আছিস? ভালো আছি মামনি, তুমি কেমন আছো? আর বলিস না, কি যে ভালো থাকবো, ছেলে তো বড় হয়নি, হয়েছে আগুন। কেন মামনি, জঙ্কুক ভাই আবার কি অঘটন ঘটালো? কি আবার? ওই মেয়ের থেকে তো ছাড়াতেই পারছি না ছেলেকে। তুমি জঙ্কুক ভাই আর আয়ু আপুর রিলেশন মেনে নিচ্ছ না কেন? মেনে নিলেই তো সবকিছু ঠিক হয়ে যায়, তাই না? এর এমন কথা শুনে জিন কিছুক্ষণ চুপ হয়ে থাকলো। তারপর আবার বিষণ্ণ স্বরে বলে উঠলো, আমি বেঁচে থাকতে ওই মেয়ে আমার বাড়ির বউ হয়ে আসবে না। যদি ছেলে বউ হিসেবে কখনো কাউকে আমার জঙ্কুকের বউ করে আনি, তাহলে সেটা তুই হবি। তাহলে অন্য কোনো মেয়ে এই বাড়ির চৌকাটে আমার বৌমা হিসেবে পা রাখবে না। জিনের কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলো। কিছু না বলে ফোনটা ঠাস করে কেটে দিল। তার চোখ জলে লকলকিয়ে উঠলো। চোখের কার্নিশ বেয়ে টপ টপ করে নোনা জল বইতে শুরু করলো। চেয়ারে হেলান দিয়ে মাথা ঝুঁকিয়ে ফেললো টে। কিম তাইয়ং টে, বয়স বর্তমানে 14। বর্তমানে সে 8ম শ্রেণীর ছাত্রী। সে নিজের বুঝ শক্তি হওয়ার পর থেকেই শুনে আসছে যে তার বিয়ে নাকি তার খালাতো ভাই জিয়ন জঙ্কুকের সাথে ঠিক হয়ে আছে। ছোট থেকে এই কথা শুনতেই বড় হয়েছে টে। তাই নিজের ক্ষুদ্র মনে জঙ্কুকের প্রতি এক আলাদা অনুভূতি বা প্রণয় কাজ করা শুরু করেছে তার। কিশোরী বয়সে বর্তমানে যেটা সম্পূর্ণ আবেগে ভাসমান। কিন্তু জঙ্কুক সে তো টিকে সহ্যই করতে পারে না। সে তো ভালোবাসে নিজের চাচাতো বোন আয়ুকে, এবং কি তার রিলেশনেও আছে। কিন্তু জঙ্কুকের মা কিম সিয়কজিন তা মেনে নিতে চাচ্ছেন না, যেটা নিয়ে বর্তমানে বিশাল ঝামেলা হচ্ছে তাদের বাড়িতে। জিয়ন জঙ্কুক বয়স 22 বছর। জঙ্কুক ঢাকাতে পড়াশোনা করছে। জঙ্কুক প্রচন্ড রকচটা আর ঘাড়তেরা স্বভাবের মানুষ। কথাগুলো ভাবতে ভাবতে চোখ বন্ধ করে একটু জোরে শ্বাস ছাড়লো। যদিও তার ছোট্ট মাথাতে এত কিছু আসা যায় না। কেটে গেল বেশ কিছুদিন। সামনে টের জিএসসি পরীক্ষা, তাই টের পড়ার ধুম পড়ে গেছে। বলতে গেলে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে টে। পড়ার টেবিল থেকে তাকে ওঠানোই যাচ্ছে না। রাত বাজে প্রায় 1:30। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। তার পাশাপাশি এই বর্ষণে মাঝে মাঝে মেঘের ঘর্ষণে আকাশও গর্জে উঠছে। তাই চুপচাপ নিজের পড়ার টেবিলে পড়ছে। টেবিলের পাশেই খোলা জানলা থেকে ঠান্ডা হাওয়া রুমে প্রবেশ করে রুমটাকে ঠান্ডা করে তুলছে। ঠান্ডা হয় বিছানার চাদর সহ টের খোলা লম্বা চুলগুলো দোল খাচ্ছে। হঠাৎ টেবিলের উপর রাখা বাটন ফোনটি বাজতে শুরু করলো। হ্যাঁ, টেকে আপাতত বাটন ফোনে কিনে দেওয়া হয়েছে। পরবর্তীতে এসএসসি পাস করলে অ্যান্ড্রয়েড সেট কিনে দেওয়া হবে বলে বলা হয়েছে। ফোন স্ক্রিনের দিকে তাকাতেই টের গা শিরশির করে উঠল। ফোনের স্ক্রিনে স্পষ্ট জঙ্কুকের নাম ভাসছে। লোকটির নাম্বারটা যে সেভ করে রেখেছিল সে পর্যন্তই, এর থেকে বেশি কিছু না। তবে কখনো এই নাম্বার থেকে একটি কলও আসেনি টের কাছে। তাই হঠাৎ করে এই নাম্বার থেকে কল পেয়ে টে যেন বিষম খেলো। কয়েক সেকেন্ড থ খেয়ে ফোন স্ক্রিনের দিকে চেয়ে রইল শুধু। তারপর দ্রুত ফোন উঠিয়ে কানে ধরলো। ওপাশ থেকে এক পুরুষশালী কণ্ঠ ভেসে আসলো। হ্যালো। জঙ্কুকের গলার আওয়াজ শুনে টের শরীর রীতিমতো কাঁপাকাঁপি করতে শুরু করলো। তবু মনে সাহস জুগিয়ে বলল, হ্যালো ভাইয়া। বড় ভাই ব্রাদার ফোন দিলে সালাম দিতে হয়, ভুলে গেছিস? বড়দের কিভাবে সম্মান করতে হয় কিছুই তো জানিস না। কোনো আদব কায়দাই তো নাই তোর মধ্যে। জঙ্কুকের কথা শুনে পুরো থ খেয়ে গেল টে। তারপর আবার আস্তে করে মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আম্মুকে দিচ্ছি, দাঁড়াও। কেন আম্মুকে দিবি? আমি তোকে ফোন দিয়েছি।
তোর নাম্বারে। আমাকে? কিন্তু কেন? কেন মানে কি? তোকে ফোন দেওয়া যাবে না নাকি? বারণ আছে? হ্যাঁ ইয়ে না না, মানে এমন করে কখন বললাম? এখনো ঘুমাসনি কেন? কটা বাজে? পড়ছিলাম ভাইয়া। জঙ্কুক টের কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলো, তারপর আবার বলল, অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে উঠে পড়বি। এখন ঘুমিয়ে পড়, আর পড়তে হবে না এখন। আচ্ছা তাহলে রাখি। জঙ্কুক কিছু বলল না, ঠাস করে ফোন কেটে দিল। এই ফোন দেখে ভারী শ্বাস নিল, বই বন্ধ করে চুপচাপ বিছানায় গা এলিয়ে দিল। কিন্তু তার মাথায় আসলো না হঠাৎ জঙ্কুক কেন ফোন দিল তাকে। জঙ্কুক তো তাকে দেখতেই পারে না। কথাগুলো ভাবতে ভাবতে তে ঘুমিয়ে পড়লো। এরপর থেকে প্রায় সময় জঙ্কুক তাকে কল দিত, দু একটা কথা বলে ঠাস করে ফোন কেটে দিত। টের ব্যাপারটা আজব লাগলেও কেমন কেমন একটা ভালো লাগাও কাজ করতো তার মাঝে। স্কুল ছুটি হওয়ার কিছুক্ষণের মধ্যেই তে স্কুল থেকে বের হয়ে আসলো। রোদেলা দগ্ধ দুপুরে লোকালয়পূর্ণ রাস্তায় স্কুল ইউনিফর্ম পরিহিত অবস্থায় স্কুল ব্যাগ কাঁধে নিয়ে চুলে দুটো বেনুনি বেঁধে চুপচাপ একা বাড়ির দিকে যাচ্ছিল টে। রোদের আলোয় তার বাদামি বর্ণের চুলগুলো চকচক করছিল, দুধে আলতা গায়ের বরণ যেন আরো আকর্ষণীয় হয়ে উঠছিল। নীল রঙের স্কুল ইউনিফর্মের সাথে যে খুবই মানানসই লাগছিল। টে বরাবরের মতো খুব শান্তশিষ্ট, তবে মাথা চটে গেলে উড়নচণ্ডীও বটে। হঠাৎ সামনে গিয়ে একজন বাইক চালক এসে টের সামনে বাইক দাঁড় করালো। টে দাঁড়িয়ে গেল, এক ভ্রু উঁচু করে লোকটির দিকে তাকালো। লোকটির মাথায় ছিল হেলমেট, তাই টেও লোকটির চেহারা দেখতে পারছিল না। হঠাৎ লোকটি টের হাত ধরে ফেললো। বিস্ময়ে টের চোখ বড় বড় হয়ে গেল, ভয়ে আত্মা কেঁপে উঠল তার। টে মুচড়ি করে নিজের হাত লোকটির হাত থেকে ছাড়ানোর চেষ্টা করতে শুরু করলো। কি করছেন? ছাড়ুন। কি আপনি? দেখুন, অসভ্যতম করবেন না, করলে ভালো হবে না, বলে দিচ্ছি আমি। টের এমন অস্থির আচরণে লোকটি যেন আরো মজা পেল। লোকটি দ্বিগুণ শক্ত করে টের হাত চেপে ধরলো, টেকে নিজের কাছে টেনে নিল। তার জড়ানো গলায় বলল, চুপচাপ আমার পিছনে উঠে বসে শোনা। লোকটির কণ্ঠ টের কাছে কিছুটা চেনা মনে হলো, তবুও লোকটির কথা শুনে টে আরো ঘাবড়ে গেল। তার শরীর আরো স্থির হয়ে উঠল। ইস, আমি কেন আপনার পিছনে বসবো? আপনি কে? কিডন্যাপার? কিডন্যাপ করতে চান আমায়? লোকটি টের ঠোঁটের উপর আঙুল রেখে বলল, বড্ড পাচল তুমি প্রণয়নী। চুপচাপ গাড়িতে ওঠো, না হলে এক থাপ্পড়ে তোমার মুখের মানচিত্র পাল্টে দিতে আমার 2 সেকেন্ড সময় লাগবে না। লোকটির কথাই তে শুকনো ঢোক গিলল। শুনুন, আমাকে আপনি এভাবে জোর জবরদস্তি করতে পারেন না। আমি কিন্তু এবার চিৎকার করে মানুষ ডাকবো। লোকটি এবার টের কথায় বিরক্ত হয়ে মাথার হেলমেটটি খুলে ফেললো। হেলমেট খুলে ফেলে বা হাত দিয়ে পুনরায় ঝাঁকড়া চুলগুলোকে সেট করতে শুরু করলো সে। এদিকে লোকটির চেহারা দেখে তে তো পুরো ভেবাচোকা খেয়ে গেল। তার চক্ষু চড়ক গাছ, চোখগুলোকে বড় বড় করে তাকিয়ে সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে তাকিয়ে আছে সে। জঙ্কুক ভাইয়া, মিনমিনিয়ে বলে উঠল টে। জঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে টের দিকে তাকালো, তারপর চোয়াল শক্ত করে বলল, এবার তো উঠবি, তাই না? কিন্তু আমাকে কোথায় নিয়ে যাবা জঙ্কুক ভাইয়া? আর তুমি কবে ফেরত এলে ঢাকা থেকে? মামনি জানে এসেছো? আর বাইকই বা কিনলে কবে জঙ্কুক ভাইয়া? টের এতগুলো প্রশ্ন শুনে জঙ্কুক বিভ্রান্ত বাচক দৃষ্টিতে ভ্রু কুঁচকে টের দিকে তাকালো, তারপর ধমকের স্বরে বলে উঠল, এত কথা বলতে পারবো না, চুপচাপ গাড়িতে ওঠ। অবশেষে জঙ্কুকের ধমকে গাড়ির পিছনে উঠে বসলো টে। ছোট মানুষ, তার উপর আবার জঙ্কুকের ধমকের সামনে আর কোনো প্রশ্ন করার সাহস করলো না সে। শক্ত করে চাপকে ধর, না হলে পড়ে যাবি, আর পড়ে গেলে তার দায়ভার আমি নিব না কিন্তু। টে কিছু বলল না। জঙ্কুক পুনরায় হেলমেট পরে বাইক চালাতে শুরু করলো। বজ্রের গতিতে বাইক চালাচ্ছিল জঙ্কুক। টের তো প্রাণ চাই যাই অবস্থা। সে তো ভয়ে জঙ্কুককে আস্তে চালানোর কথা বলতেও পারছে না, এদিকে ভয় করছে প্রচন্ড। অবশেষে টে না চাইতেও জঙ্কুকের কোমর চেপে ধরে, চোখ বন্ধ করে ফেললো ভয়ে। তার হাত থরথর করে কাঁপছে। জঙ্কুক একটা বাঁকা হাসি দিল এ দেখে।
প্রায় 15 মিনিট টানা বাইক চালানোর পরে এর ভয়ের অবসান ঘটিয়ে জঙ্কুক বাইক থামালো একটি রেস্টুরেন্টের সামনে। বাইক থামতেই তে চোখ খুলে ফেললো, জঙ্কুকের কোমর ছেড়ে দিল। কোথায় এনেছো আমাকে জঙ্কুক ভাইয়া? হাওন আঙ্কেলের ভাতের হোটেলে এনেছি তোকে, ভাত খাওয়াবো। কেন, খুশি হস নাই? নাম। জঙ্কুকের কথা শুনে তে বিরক্তিকর দৃষ্টিতে চোখ পাকিয়ে জঙ্কুকের দিকে তাকালো। লোকটা মনে হয় উল্টো হয়েই পয়দা হয়েছিল আর উল্টো হয়ে জন্মাইছিল। একটা কথা সুযোগ করে ভালো করে বলতে পারে না, ঘাড় তেরা খাম্বা একটা। বাইক থেকে নেমে বিড়বিড় করে বলে উঠলো টে। জঙ্কুক বাইক পার করতে করতে বলল, কিছু বললি টে? না ভাইয়া। আমার কেন জানি মনে হলো তুই আমাকে গালি দিলি টে। এক ভ্রু উঁচু করে বলল জঙ্কুক। জঙ্কুকের কথায় তে একটি ক্যাপলা মার্কা হাসি দিয়ে বলল, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার কি এত বড় কলিজা আছে বলো তো? আমার কি পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কলিজা, হ্যাঁ, যে আমি তোমাকে গালি দেওয়ার দুঃসাহস করব? আসলে ভাবছিলাম হাওন আঙ্কেলের ভাতের হোটেলের তুমি মনে হয় রেগুলার কাস্টমার, তাই না? তাই তো নিয়ে এসেছো। যাক ভালোই, একটা বড় সড়ো ডিসকাউন্ট পাওয়া যাবে। বড্ড বেয়াদব হয়েছিস দেখছি। বাঙ্গির নাতি, বেশি বকবক না করে ভিতরে চল। জঙ্কুকের কথায় টি মুখ বাঁকালো। জঙ্কুক তার ব্যাপারটা করে সুরসুর করে রেস্টুরেন্টের ভিতরে চলে গেল। কেউ তার পিছে পিছে যাচ্ছিল। জঙ্কুক রেস্টুরেন্টের প্রাইভেট কেবিনে গিয়ে বসলো। কেউ জঙ্কুকের সামনে সিটে বসলো। ওয়েটার অর্ডার নিয়ে সেখান থেকে চলে গেল। এখানে কেন নিয়ে এসেছো জঙ্কুক ভাইয়া? এখানে কি করবে? কেন, সিনেমা দেখবো এখন? রেস্টুরেন্টে এসে তো মানুষ সিনেমাই দেখে, তাই না? জন্মের পরে মধুর বোতলে মনে হয় বিষ দিয়েছিল। কথা তো না যেন বিষ ঝরে মুখ থেকে। শালা খাটাস তাল গাছ একটা। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, এই খাটাস যেন ঠাড়া পড়ে মরে। জঙ্কুকের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল টে। জঙ্কুক ঠোঁটে উল্টে বলল, অভিশাপ দিচ্ছিস নাকি আবার বাঙ্গির নাতি? দে দে, সবগুলো চিহ্ন উল্টো হয়ে তোর উপরেই পড়ে। টে চোখ উল্টালো, তারপর বিরক্তি স্বরে বলল, দেরি হয়ে যাচ্ছে, আম্মু চিন্তা করবে, বাড়ি যাব আমি। আমি ছোট মাকে বলে দিব তুই আমার সাথে এসেছিলি। তুমি কবে এসেছো ঢাকা থেকে ফেরত? আজকে সকালে এসেছি। তখনই ওয়েটার তাদের অর্ডার আনলো। তে বাচ্চাদের মতো কিউটলি খাবারগুলো খাচ্ছিল। জঙ্কুক শুধু তাকে এক ধানে দেখেই যাচ্ছিল। হঠাৎ স্যান্ডউইচ খাওয়ার সময় সস টের ঠোঁটের কার্নিশে লেগে যায়। জঙ্কুক হাতের আঙুল দিয়ে সেটা মুছে দেয় এবং সেই আঙুল মুখে তুলে চুষতে শুরু করে। টের কিছু বুঝতে পারে না, বড় বড় চোখ করে টিপ টিপ করে জঙ্কুকের দিকে তাকায়। এটা কি করলে? তোর কি, তুই গেলছিস গেল? চোখ উল্টিয়ে আবার খেতে শুরু করলো। জঙ্কুক হাসলো। খাওয়া শেষে বিল পেমেন্ট করার পর জঙ্কুক বলল, এবার চল যাই। কোথায় যাব জঙ্কুক ভাইয়া? তোকে বাড়ি ড্রপ করে আমি বাড়ি ফেরত যাব, চল। তে মাথা নাড়ালো। জঙ্কুক টের হাত ধরে নিল। এবার আর টেকে বলতে হলো না। সে নিচ থেকে বাইকে জঙ্কুকের পিছনে উঠে জঙ্কুকের কোমর চাপড়ে জড়িয়ে ধরলো। জঙ্কুকের মুখে ফুটে উঠলো সন্তুষ্টজনক হাসি। তেদের বাড়ির সামনে গাড়ি দাঁড় করালো জঙ্কুক। তে গাড়ি থেকে নেমে জঙ্কুককে বলল, কি হলো, দাঁড়ালে কেন? ভিতরে আসবা না? না, এখন না, পরে আসবো একবার, তুই যা। আচ্ছা ঠিক আছে বলে তে ভিতরে চলে গেল। জঙ্কুক ট্রেন যাওয়ার দিকে শুধু চেয়ে থাকলো কিছুক্ষণ, তারপর আবার বাইক স্টার্ট দিল, বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। জঙ্কুক বাড়িতে ঢুকতেই জিন ছেলের দিকে এক ভ্রু উঁচু করে তাকালো, তারপর প্রশ্ন ছুড়ে দিল, একে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিলি শুনলাম। জিনের কথাই জঙ্কুক হাসলো। চুলে হাত বুলিয়ে চুলগুলোকে ফিক্স করতে করতে বলল, এত তাড়াতাড়ি এসে গেছে খবর কানে? গোয়েন্দাগিরি শুরু করলে নাকি আমার উপর আম্মা? কথা ঘুরাস না, ওকে নিয়ে গিয়েছিলি কেন? কোথায় কথা ঘুরালাম? আর আমার ইচ্ছা করেছে তাই নিয়ে গিয়েছি। এর কৈফিয়ত দিতে হবে এখন। কি করতে চাচ্ছিস তুই বল তো বাবা একবার? আয়ুকে ছেড়ে দিলি, এখন হঠাৎ করে এসে টেকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেলি। তুই না বলতি টেকে তোর অসহ্য লাগে? ও একটা নিষ্পাপ মেয়ে, মন খুব কোমল, ওর ছোট্ট হৃদয়টাকে নিয়ে খেলিস না। কেন, তুমি যা যা বলছো তাই তো করছি। তোমার জেদই তো জিতলো। আয়ুকে ছেড়ে দিয়েছি, টের সাথে থাকছি। এখন তো আর এটা নিয়ে বাড়িতে প্রত্যেকদিন মক্কা মদিনা হবে না। খুশি হওনি এখন? ভুলে যাস না আমি তোর মা হই, তোর মনে কি চলে না চলে সব বুঝি। তুই এসব জেদের বসে করছিস তাই না জঙ্কুক?
জঙ্কুক কিছু বললো না, মাথা নাড়িয়ে একটু হাসলো, তারপর গটগট পায়ে উপরে নিজের রুমের দিকে চলে যেতে থাকলো। জিন পিছন থেকে অনেকবার ডাকলো, কিন্তু জঙ্কুক সাড়া দিল না। আধার কালো শান্ত আকাশের এক কোণে জ্বলজ্বল করছে উজ্জ্বল চন্দ্রিমা, চারদিকে চাঁদের আলোয় চিকচিক করছে। খানিকক্ষণ হলো বৃষ্টি থেমেছে। চারদিকে বর্তমানে ভিজা মাটির গন্ধে সাথে শিউলি আর বেলি ফুলের গন্ধে চারদিকটা মোমো করছে। এই নির্জন ঠান্ডা পরিবেশে নিজের রুমের বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শান্তিতে ঘুমাচ্ছে টে। রুমে ড্রিম লাইটের মৃদু আলো চারদিকে ছড়াচ্ছে। বর্তমানে ঠিক রাত 1:30 বাজে। ঘড়ির কাঁটা টিকটিক করে নিজের গতিতে চলছে। হঠাৎ ব্যালকনির দরজা খটখটানোর শব্দে ধরফড়িয়ে ও ঘুম থেকে লাফ দিয়ে উঠলো টে। চমকে ঘড়ির দিকে তাকালো, দেখলো এখন রাত 1:30 বাজছে। এই সময় কে খটখট করবে ব্যালকনিতে ভেবেই টের গা শিউরে উঠলো। ভূত প্রেতাত্মায় প্রচন্ড বিশ্বাস করে সে। পিচ্চি মানুষ, আর বেশি কি বা আশা করা যায় তার থেকে। তখনই ব্যালকনি থেকে বিড়বিড় করে শব্দ শুনতে পেল টে। ওরে শালি বাঙ্গির নাতি, দরজা খোল, বৃষ্টিতে ভিজে গেছি পুরো। কে, দরজা খুল না। এই শব্দ শুনে ভয়ে এক কদম দু কদম আগালো ব্যালকনির দিকে। কে, ভূত নাকি? হ, ভূত হইলে যে তোরে কই তো। তে দরজা খুল, আমি তোরে রোস্ট বানিয়ে খেতে ইচ্ছুক। আমি জঙ্কুক, দরজা খোল। জঙ্কুক ভাইয়া? হ্যাঁ বাল, দরজা খোল। কে শুকনো ঢুক গিলল। ভয়ে ভয়ে দরজা খুলতেই ভিতরের ভিজা শার্ট গায়ে রুমের ভিতরে প্রবেশ করলো জঙ্কুক। তাকে তার চোখ ইতিমধ্যে রক্তিম আভায় ছেয়ে গেছে। ঘোড়ার মতো নাক ডেকে আহম্মকের মতো ঘুমালি কেমনে? কখন থেকে ডাকছি, কানে যায় নাই? বলে ভিজা শার্টের বোতাম খুলতে লাগলো জঙ্কুক। টে জঙ্কুকের কথা শুনে ভ্রু কুঁচকে বলল, মানলাম আমার ঘুম একটু গভীর, কিন্তু তুমি কি আগে ঘোড়াশালায় থাকতা নাকি? না হলে তুমি কিভাবে জানলা ঘোড়ারা রাত টেনে ঘুমায়? আর জঙ্কুকের হাত থেমে গেল। রাগে গাড়ি করে উঠলো। সে টের দিকে রক্ত লাল চোখ নিয়ে তাকালো। টে জঙ্কুকের রাগে চোখের দিকে তাকিয়ে পুরো থতমত খেয়ে গেল। ভয়ে চুপসে বলা কথাগুলো মাঝপথে থামিয়ে দিয়ে চুপ রয়ে গেল। জঙ্কুক গা থেকে ভিজে শার্টটা খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলো। টে জঙ্কুকের উদাম বলিষ্ঠ দেহ দেখে হা হয়ে গেল। তার চোখগুলো বেহায়ার মতো জঙ্কুকের শরীরের আনাচে কানাচে ঘুরে বেড়াতে শুরু করলো। লজ্জায় টের কান লাল হয়ে গেল। টেকে নিজের দিকে এভাবে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকতে দেখে জঙ্কুক বলল, কি দেখছিস এভাবে? টে দ্রুত চোখ সরিয়ে নিল। তার গাল দ্রুত স্ট্রবেরির মতো লাল হয়ে গেল। সে মাথা নাড়িয়ে বলল, কই কিছু না তো। হ্যাঁ হ্যাঁ, দেখতেই পাচ্ছি। এত রাতে কি করতে এসেছো? দরকারি কথা আছে তোর সাথে, তাই এসেছি। কি কথা? জঙ্কুকের মুখের কোণে একটি বিরল হাসির ছাপ নিয়ে টের দিকে এগোতে শুরু করলো। টে পিছাচ্ছে আর জঙ্কুক আগাচ্ছে। এভাবে আগানো পিছনের খেলায় টে গিয়ে দেয়ালের সাথে চেপে গেল। জঙ্কুক টের কোমর জড়িয়ে ধরলো। টে বড় বড় চোখ করে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুক মুখ এগিয়ে আনলো টের মুখের কাছে। জঙ্কুককে এত কাছাকাছি অনুভব করে টের মুখ লাল হয়ে গেল। জঙ্কুকের গরম শ্বাস টের মুখের উপর পড়ছিল, কিন্তু টের মনে হচ্ছিল তার কান দিয়ে যেন এখন ধোঁয়া বের হচ্ছে। জঙ্কুক ভাইয়া, কি করছো? টে। হ্যাঁ বলো। টে, প্রেম করবি? জঙ্কুকের এমন কথা শুনে টের চক্ষু চড়ক গাছ। সে রসগোল্লার নেই বড় বড় করে চোখ পাকিয়ে জঙ্কুকের দিকে তাকালো। হ্যাঁ, কি বললি? বললাম প্রেম করবি আমার সাথে, মানে রিলেশনে যাবি। না, এসব কি বলছো তুমি? জঙ্কুক এবার দ্বিগুণ শক্ত করে টের কোমর চাপটে ধরলো। ভয়ঙ্কর আওয়াজে বলল, কেন করবি না? অন্য কাউকে ভালোবাসিস? বয়ফ্রেন্ড আছে তোর? না না। তাহলে কেন করবি না শুনি? এমনি, আসলে আমি। টেকে তার কথা শেষ করতে না দিয়েই জঙ্কুক টের লালার চূড়া নিজের দখলে নিয়ে টেকে পাগলের মতো চুম্বন করতে শুরু করলো। টের চোখ বড় বড় হয়ে গেল, কিন্তু তাতে জঙ্কুকের কি? সে তো চোখ বন্ধ করে উন্মাতাল তৃষ্ণার্ত ব্যক্তির মতো টের ঠোঁটের স্বাদ গ্রহণ করছে। তার পাশাপাশি টের ঠোঁটের বসাচ্ছে। টের জঙ্কুককে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলে জঙ্কুক এক হাত দিয়ে টের দু হাত ধরে টের মাথার উপর টেনে নেয় এবং আবারও টেকে হাঙড়ি
করতে শুরু করে। টের ঠোঁটের মধুর সাথে সে যেন নিজেকে বিলীন করে দিচ্ছিল। টেও আস্তে আস্তে দুর্বল হতে শুরু করলো। সে জঙ্কুককে নিজের থেকে সরানোর চেষ্টা করলো না। টেও আস্তে আস্তে জঙ্কুকের তালে তাল মেলাতে শুরু করলো, কারণ তার শরীর মন দুটোই এখন জঙ্কুকের স্পর্শে কাতর হয়ে উঠেছে। 2 মিনিট টানা পর জঙ্কুক টেকে ছেড়ে দিল। টে শ্বাসরুদ্ধ অবস্থায় আধো আধো দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুক টের 2 গাল আলতো করে চেপে ধরে ডান গালে আবার চুমু খেলো। তারপর বলল, তোকে অনেক ভালো লাগে, ভালো লাগে, বুঝিস না তুই? ভালোবাসি তোকে। আমাকে ভালো লাগে না তোর? টে লজ্জায় নিচের দিকে তাকালো। জঙ্কুক আবারও জড়ানো গলায় বলল, বল না পাখি, ভালো লাগে না আমাকে? একটুও ভালো লাগে না? লাগে ভালো। তাহলে আমার সাথে প্রেম করবি না কেন? বল, প্রেম করবি? বল হ্যাঁ, বল না পাখি। টে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। জঙ্কুক হাসলো, টুস করে আবারও টের ঠোঁটে চুমু খেলো। এরপর থেকে শুরু হলো তাদের রিলেশন। দুজন ভালো প্রেম করত। জঙ্কুক প্রায় টেদের বাড়িতে আসা যাওয়া করত। এমনই একটা বিকেল বেলা টেদের বাড়ি ছিল সম্পূর্ণ খালি। বাড়িতে কেউ ছিল না। টে বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাটছে। হঠাৎ টের রুমে নক করে প্রবেশ করলো জঙ্কুক। আচমকা জঙ্কুককে দেখে টে হুড়মুড় করে লাফ দিয়ে বিছানায় উঠে বসলো। টে এলোমেলো হয়ে শুয়েছিল, গায়ে ছিল না ওড়না, তাই উর্বর বক্রের দৃশ্য জঙ্কুকের সামনে উন্মুক্ত প্রায় ছিল। জঙ্কুকেরও নজর যায় ঠিক সেখানেই। সে বড় বড় চোখ করে সেদিকেই তাকিয়ে থাকে। টে জঙ্কুককে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে টের গালগুলো আরো লাল হয়ে যায়। সে দ্রুত ওড়না গায়ে টেনে নেয় এবং অংশ ঢেকে ফেলে। ঢাকলি কেন? হ্যাঁ? জঙ্কুক টের কাছে এসে টের ওড়না টান দিয়ে ধরে বলে, বললাম আমাকে দেখে এভাবে ঢাকলি কেন? এ আবার কেমন কথা? তুমি শুধু ঢাকবো না? না, ঢাকবি না। আমার সামনে ঢাকাঢাকি কিসের? খোল বলছি। বলে টান দিয়ে টের গা থেকে ওড়না সরিয়ে নেয়। টে দ্রুত উপর হাত রাখে। এ কি করছো? চোখের নেশাও মেটাতে দিবি না জান পাখি? তোকে একটু দেখতে দে মন ভরে। এই কথা বলে জঙ্কুক টের হাত দ্রুত ধরে নেয়। লালসা ভরা চোখ দুটো নিয়ে টের শরীরে স্ক্যানারের ন্যায় দেখতে শুরু করে। টের এদিকে লজ্জায় কান গরম হয়ে যাচ্ছে। জঙ্কুক আস্তে আস্তে টের দিকে ঝুঁকতে শুরু করলো। জঙ্কুক টের ঘাড়ে ছোট ছোট চুমু দিতে শুরু করলো। টে শক্ত করে চোখ খিচে বন্ধ করে ফেললো। জঙ্কুক আস্তে আস্তে টের দিয়ে টের স্পর্শ করতে শুরু করলো এবং হালকা হাতে আস্তে আস্তে টিপতে শুরু করলো। টে জঙ্কুকের শার্ট খামচে ধরলো। জঙ্কুক টের কোমর ধরে টেকে নিচের লেপে বসালো। টের নিচের 2 পা জঙ্কুকের কোমরে এবং 2 হাত জঙ্কুকের কাঁধের উপর রাখলো। জঙ্কুক টের ললিতে ঠোঁট ঘষতে ঘষতে নেশালো কণ্ঠে বলল, ইনার পড়িসনি আজ, তাই না? জঙ্কুকের এমন shameless কথা শুনে টের লজ্জা পেয়ে গেল। মাথা নিচু করে নাচরূপ মাথা নাড়ালো। জঙ্কুক বাঁকা হাসি হাসলো, হাত ঢুকিয়ে দিল। তারপর টের উদাম দেহ বিশেষকে স্পর্শ করতে শুরু করলো। হট ভাবে টাচ করতে শুরু করলো, জোরে জোরে টিপতে শুরু করলো এবং টেরির ব্লমকে চালাতে শুরু করলো। টে জঙ্কুককে আরো শক্ত করে আঁকড়ে ধরলো। জঙ্কুক ভাইয়া, আস্তে, টে কাঁপা গলায় বলল। টের কথা শুনে জঙ্কুক ঠোঁট কামড়ে বলল, আস্তে দিলে মজা পাবি না তো সোনা। বলে আবার জোরে জোরে টিপতে লাগলো। জঙ্কুকটাকে কোল থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিল। আস্তে আস্তে টের শরীর দেখে টের খুলে নিল জঙ্কুক। তারপর কিছুক্ষণ টের উদাম শরীরের দিকে তাকিয়ে থাকার পর আবার টের 2 হাতে তুলে নিয়ে মাসাজ করতে শুরু করলো এবং সেটাতে ভিজে ভিজে চুম্বনও দিতে শুরু করলো। টের পুরো শরীর থরথর করে কাঁপছিল। জঙ্কুকের এক একটা ভয়ঙ্কর স্পর্শে জঙ্কুক আবার একটি তুলে সদ্য জন্ম নেওয়া নবজাতকের মতো সেটিকে চুষতে শুরু করলো এবং আরেকটি হাত দিয়ে অন্যটি মাসাজ করতে জারি রাখলো। টের লাউডলি সাউন্ড করার পাশাপাশি জঙ্কুকের মাথাটা আরো শক্ত করে চেপে ধরলো। জঙ্কুক অন্য হাত দিয়ে টের কোমর চেপে ধরলো। এভাবে কিছুক্ষণ করার পর জঙ্কুক নিচে নেমে টের প্লাজো টান দিয়ে খুলে ফেললো। জঙ্কুক টের মসৃণ দেহ বিশেষকে স্পর্শ করতে করতে টের মোস্ট সেন্সিটিভ পার্টে চলে গেল। জঙ্কুক টের ফ্লাওয়ারের ব্লমকে আঙ্গুল দিয়ে ঘষতে শুরু করলো। টের বালিশে মুখ গুজে গোঙানি বের করতে শুরু করলো। জঙ্কুক ভাইয়া, সাবধানে, এটাকে আস্তে করো।
হঠাৎ জঙ্কুক মুখ তুলে টের দিকে তাকালো, তারপর প্রশ্ন ছুড়ে দিল, কে? তুই কি এখনো ইনোসেন্ট? মানে আগে এসব করিসনি? জঙ্কুকের এমন লুচু মার্কা প্রশ্ন শুনে তে লজ্জা পেয়ে গেল, তবুও মাথা না স্বরূপ নাড়িয়ে বলল, ছি না না, এটাই ফার্স্ট টাইম। সত্যি? কখনো সামনাসামনি দেখিসনি? না, দেখিওনি। তাহলে মজা বেশি হবে। মানে? জঙ্কুক আর কিছু বলল না, হঠাৎ টের ফ্লাওয়ারের ভিতর নিজের ড্র আঙ্গুল ঢুকিয়ে দিল। এ জঙ্কুকের অন্য হাত, যেটা এখনো টের খেলছিল। টের নখ জঙ্কুকের হাতের মধ্যে ঘিরছিল, তবুও জঙ্কুক সেটা ব্যবহার করে নিজের আঙ্গুলগুলোকে মুভ করতে শুরু করে, ইন এন্ড আউট করতে স্টার্ট করে, তাও আবার স্পিডে। ঠিক কান্না করে দেয়, ও ভাইয়া, অনেক ব্যথা পাচ্ছি, প্লিজ বের করো, মরে যাব আমি। জঙ্কুক টের কথা শুনলো না, হাতের কাজটা কন্টিনিউ রেখে বলল, জান পাখি, তুই আমার আঙ্গুলগুলোকে সহ্য করতে পারছিস না? ছোট ভাইজানকে কিভাবে সামলাবি বলতো? জানি না, এগুলো বের করো। জঙ্কুক নিজের আঙ্গুলগুলো মুভ করা বন্ধ না করে সেগুলো স্পিড আরো বাড়িয়ে দিল। যত সময় যাচ্ছিল জঙ্কুকের হাতের কাজ আরো বাড়ছিল, কুকড়াতে শুরু করলো। এক পর্যায়ে একটি লাউড চিৎকারের সাথে নিজের পানি বের করে দিল। জঙ্কুকের আঙ্গুলগুলো স্লিপারি হয়ে বেরিয়ে এলো। জঙ্কুক টেকে কোনো টাইম না দিয়ে টের ফ্লাওয়ারে মুখ গুজে দিল, সেটাকে চুষতে শুরু করলো। টের জুস জঙ্কুকের কাছে সুইটেবল লাগছিল, তাই সে মুখ থেকে আওয়াজ বের করতে শুরু করলো। টের ফ্লাওয়ারের স্বাদ নিচ্ছিল, এদিকে টে উন্মাতাল হয়ে জঙ্কুকের চুল মুখ থেকে আওয়াজ বের করতে শুরু করে। খানিকক্ষণ পর জঙ্কুক সেখান থেকে মুখ উঠিয়ে উঠে বসলো, হাতের অন্য পাশটা দিয়ে মুখ মুছে বলল, জান পাখি, ওঠ, উঠে বস। বিছানার চাদর পেঁচিয়ে আস্তে আস্তে উঠে বসলো, প্রশ্নবাচক দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুকের মুখে ফুটে উঠল দুষ্ট হাসি, সে ঠোঁট কামড়ে বলল, এতক্ষণ আমি তোমার রং দেখেছি, এবার তুমি আমারটাও চিনে নাও জান পাখি। আমি তেদা না মিঠা জানতে হবে না? মানে বুঝলাম না ঠিক। আমি যেভাবে খেলাম, যা যা করলাম, তুমিও খাও, তুমিও করো। এর খানিকক্ষণ সময় লাগলো জঙ্কুকের কথা পুরোপুরি বুঝতে। জঙ্কুকের কথা বুঝতে পেরেই লাল টুকটুকে হয়ে গেল, দ্রুত মাথা নাড়িয়ে বলল, না না, আমি পারবো না। আমি পারলে তুই কেন পারবি না? কাছে আয়, আয় কাছে, শিখিয়ে দিব। জঙ্কুকের অনেক চুরি করার পর টে রাজি হয়ে গেল। জঙ্কুকের কথা মতো টে জঙ্কুকের বেল্ট খুলে লিটল কুকিকে বের করলো। লিটল কুকিকে দেখে টে অবাক, হ্যাঁ, এটা তো বড় কেন, আর এটা তাল গাছের মতো এইভাবে খাড়া হয়ে শটাং করে দাঁড়িয়ে আছে কেন? জঙ্কুক এবার বাঁকা হাসি দিল, দিয়ে লিটল কুকির উপর হাত বোলাতে বোলাতে বলল, সাপ দেখেছিস তে? সাপ যেভাবে ছোবল মারার জন্য ফেনা তুলে দাঁড়িয়ে থাকে, এটাও তেমন তোর ভালোবাসা আদরের জন্য দাঁড়িয়ে আছে, অ্যাটেনশনের জন্য দাঁড়িয়ে আছে। একটু আদর দিয়ে দে, এই সাপও ঘুমিয়ে পড়বে। কি বললো ধনেপাতা তেজপাতা, কিছুই তো বুঝলাম না। এই মস্ত বড় হাতিকে আমি কিভাবে আদর দিব? মুখে তুলে নিয়ে ললিপপের মতো চুষো শোনা, তাহলে এর আদর প্রাপ্ত হয়ে যাবে। ছি, না, অসম্ভব, আমার বমি আসে। জঙ্কুক এই কথা শুনে টের চোয়াল শক্ত করে চেপে ধরে টের মুখ কাছে এনে টের মুখের ভেতর লিটল কুকিকে দিয়ে দেয়। টের চোখ উল্টে আসে। জঙ্কুক টের চুল ধরে নেয় এবং লিটল কুকিকে আউট করতে শুরু করে। লিটল কুকি গিয়ে টের গলায় হিট করছিল, তাই টের চোখ দিয়ে পানি আসছিল। টের জঙ্কুকের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে শুরু করলে জঙ্কুক টের চুল আরো শক্ত করে ধরে নেয়। টের ব্যথায় সেটা মুখে থাকা অবস্থায় গুঙানি দিয়ে ওঠে। টের পুরো শরীর থরথর করে কাঁপছিল, মাথা থেকে ঘাম ঝরছিল, কারণ এর অভিজ্ঞতা তার আগে ছিল না। টের মুখের কার্নিশ দিয়ে বেশ লাইভা গড়িয়ে পড়ছিল, তার গালগুলো লাল হয়ে গেছে। জঙ্কুক আস্তে আস্তে নিচে রিলিজে পৌঁছে যায়। এভাবে আপ এন্ড ডাউন করতে করতে সে জোরে জোরে টের মাথা মুভ করতে শুরু করে। অতঃপর নিজের ক্রিম টের মুখের ভিতর রিলিজ করার পর সে টের মুখ ছেড়ে দেয়। জঙ্কুক
ছেড়ে দেওয়ায় তে ভয়ঙ্কর ভাবে কাশতে শুরু করে। তার মুখ দিয়ে জঙ্কুকের ক্রিম আর নিজের স্লাইভা টপ টপ করে গড়িয়ে পড়ছিল। তে দ্রুত হাতের উল্টো দিক দিয়ে মুছে ফেলে মুখ এবং রাগের দৃষ্টিতে জল ভরা চোখ নিয়ে ফেলফেলে দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকায়। তে এই সময় প্রচন্ড জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। জঙ্কুক টের অবস্থা দেখে মুচকি হাসে, টেকে কাছে টেনে নেয়। টের গালে সফটলি চুমু খেয়ে বলে, সরি জান পাখি, আই এম রিয়েলি ভেরি সরি। কষ্ট হচ্ছে? বলে বাচ্চাদের মতো টের চলে হাত বোলাতে শুরু করে। আর একটু হলেই তো মরেই যাচ্ছিলাম, এরকম আর কখনো করবেন না। আচ্ছা ঠিক আছে পাখি, আর করবো না, সরি। কতবার বলবো বলো তো? আচ্ছা ঠিক আছে বলে তে জঙ্কুকের বুকের থেকে মাথা তুলে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুকের ঘাড়ে হাত জড়িয়ে নিল। জঙ্কুক প্রশ্নবাচক দৃষ্টিতে টের দিকে তাকালো। জঙ্কুক ভাইয়া, বাকিটা? জঙ্কুক হাসলো। টের কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। জঙ্কুকের গরম শ্বাস টের উদাম শরীরে পড়তেই টের শরীর শিরশির করে উঠলো। শিহরণের ঢেউ উথল পাথল খেতে লাগলো। জঙ্কুক ঠোঁট কামড়ে চড়ানো গলায় বলল, জান পাখির পিচ্ছি আদরে পোষায় নাই, বড় আদর লাগবে। বড় আদর লাগবে। জঙ্কুক মিনমিনিয়ে হেসে উঠল। গভীর কণ্ঠে টের কানের ললিতে হালকা করে কামড় দিল। তারপর ফিসফিস করে বলল, অপেক্ষার ফল মধুর হয়, জানো তো জান পাখি, তাই না? তাহলে অপেক্ষা করো। বলে জঙ্কুক উঠে নিতে গেলে তে জঙ্কুককে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তারপর আহ্লাদে কণ্ঠে বলল, যায়েন না, থাকেন না জঙ্কুক ভাইয়া, আদর দেন। জঙ্কুক বাঁকা হাসলো। টের হাত থেকে নিজেকে সরিয়ে বলল, অল্প সময়ে তোর ক্ষুদ্র মনে এতটা দাগ কেটে ফেলেছি, কই বুঝতে পারলাম না তো। আরো আদর দিলে ওভারডোজ হয়ে যাবে সোনা। আজ ডোজ না হয় একটু কমই থাক, বুস্টার ডোজ আরেকদিন দিব। ঠোঁট কামড়ে বলে উঠল জঙ্কুক। লজ্জায় টের গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেল। জঙ্কুক রুম থেকে গটগট করে বেরিয়ে পড়ল। টাইম স্কিপ। জঙ্কুক নিজের রুমের বিছানায় শুয়েছিল। তার মুখে ছিল মৃদু হাসি, কারণ তার মস্তিষ্কে এখন ছিল টের বিরাজমান। তার দৃষ্টি সিলিংয়ে নিবদ্ধ থাকলো। তার মন মস্তিষ্ক সবটাই জুড়ে ছিল টে, শুধু টে। হঠাৎ পাশে রাখা ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে ঝলসানো নাম্বার দেখে জঙ্কুকের চোখে ফুটে উঠলো বিষণ্ণতার ছাপ। সে ফোনটি রিসিভ করে কানে ধরলো। হ্যালো জঙ্কুক ভাইয়া। অন্য পাশ থেকে ভেসে আসলো আয়ুর কান্না মিশ্রিত গলার আওয়াজ। জঙ্কুক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ বল। তুমি এই সাথে রিলেশনে আছো তাই না? আর কথা শুনে জঙ্কুক বিরক্ত ভরা সুরে বলল, হ্যাঁ আছি তো। তুমি তো এমন ছিলে না জঙ্কুক ভাইয়া, আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে। তোর সাথে আমার বর্তমানে কোনো সম্পর্ক নেই আয়ু, যা ছিল তা শেষ হয়ে গেছে, আর সেটা তোর দোষেই। এখন তো তুই বিবাহিত, স্বামী নিয়ে শুধু সংসার কর। পর পুরুষকে রাত বেরাতে ফোন দিয়ে চালাচ্ছিস কেন? আমাকে তুমি ইউজ করেছো, আমার মন নিয়ে খেলেছো তুমি। আমি তোকে সবটা ক্লিয়ারলি বলেছি আয়ু, আর তুই যেটা ডিজার্ভ করিস আমি সেটাই করেছি। আর ইউজ করে বলতে কি বোঝাতে চাচ্ছিস তুই? আমাদের মধ্যে তো কোনো ফিজিক্যাল রিলেশন হয়নি, আমি তো তোকে কখনো স্পর্শও করিনি। তুমি তো বলেছিলে আমাকে ভালোবাসো জঙ্কুক ভাইয়া, কিন্তু তুমি তো কখনো আমাকে ভালোবাসোনি। তাহলে আমি এখন কি ধরে নিব? আমাকে ছেড়ে যাওয়ার কারণ এইটাই ছিল। যা ভাবার ভেবে নে, তোর সাথে কথা বলে রুচি বা ইচ্ছা কোনোটাই আমার মধ্যে অবশিষ্ট নেই। ফোনটা রাখ। তুমি একটা পারভার্ট জঙ্কুক ভাইয়া, আর তুমি কখনো সুখী থাকতে পারবে না, অভিশাপ দিলাম আমি। হ্যাঁ ভালো, শকুনের দোয়ায় তার গরু মরে না। যদি মরতো তাহলে হয়তো আজ শকুন বিলুপ্ত হতো না। বলে জঙ্কুক ফোনটা কেটে দিল। ফোনটা শক্ত করে চেপে ধরলো। ধুর সেটা বলে হঠাৎ ফোনটা এক আছাড় মারলো জঙ্কুক। সঙ্গে সঙ্গে ফোনটা দেয়ালের সাথে লেগে ভেঙে দু টুকরো হয়ে গেল। খানিকক্ষণ পর জঙ্কুক নিজের রুমের টেবিলের উপর মাথা হেলান দিয়ে বসেছিল। যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে তার এই সময়ে। মাথায় চিন্তার ভাঁজ।
টিয়ের কথাগুলো বারংবার কানে ঝাঁঝাচ্ছে। নিজের করা আজকের বিহেভিয়ারে সে নিজেই প্রচন্ড রেগে আছে। এটা তো তার করার কথা ছিল না, তার তো দুর্বল হওয়ার কথা ছিল না টিয়ের প্রতি। তবুও সে কেন করছে এসব? জঙ্কুক রক্তলাল চোখ জোড়া নিয়ে আয়নার দিকে তাকালো। নিজের প্রতিবিম্ব দেখতে দেখতে বিড়বিড় করে বলল, তুই সত্যি একটা পারভার্ট জীবন জঙ্কুক। তুই কে? আমি তোকে চিনতে পারছি না জঙ্কুক। এর জন্য তুই শিশুসুলভ আচরণ কেন করছিস? ছে, এটা তোর উদ্দেশ্য ছিল না। তুই এটা করতে পারিস না জঙ্কুক। কন্ট্রোল ইউর মাইন্ড, কন্ট্রোল ইউরসেলফ জীবন জঙ্কুক, কন্ট্রোল। কথাগুলো চিৎকার দিয়ে বলে উঠলো জঙ্কুক। মাথায় কিছু আসছে না। সে তো টিয়ের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছিল, ভুলে গিয়েছিল তার জায়গা। জঙ্কুক নিজেকে চিনতে পারছে না, বুঝতে পারছে না সে কি চায়। আয়ুর সাথে আর 2 মাস আগে ব্রেকআপ করেছে, কারণ আয়ুকে নিয়ে অনেক ঝামেলা হয়েছে। আর জঙ্কুক বুঝতে পেরেছিল আয়ুকে সে ভালোবাসে না। আয়ুর সাথে মায়ের সাথে জিদ করে রিলেশনে গিয়েছিল, আর টিয়ের সাথেও একই কাজ করেছে। কিন্তু টিয়ের জন্য সে আবার এক আলাদা অনুভূতি অনুভব করতে পারছে। কিন্তু জঙ্কুক তা কিছুতে স্বীকার করতে চাইছে না। সে পালাতে চাইছে এসব থেকে। আবার সে সত্যি পালাতে চাইছে নিজের অজানা অনুভূতি থেকে। কিন্তু তা কি এতই সহজ? পরের দিন জঙ্কুক বেলকনিতে দাঁড়িয়েছিল। হঠাৎ পেছন থেকে কেউ এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। জঙ্কুক চিনে এই ছোঁয়া, এই স্পর্শ, এই অনুভূতি, কারণ এটা যে তার টের। জঙ্কুক চোখ বন্ধ করে ফেললো। চলে যাচ্ছেন ঢাকা ফেরত? একবার জানানোর প্রয়োজন বোধ করলেন না? জানলেই বা কি করতি তুই? এবার সামনে এলো, জঙ্কুকের কলার চেপে ধরলো। তার চোখ টলমল করছে অশ্রুকণায়। কিছুই করতাম না। আমি কে জানাবেন কেন আমায়? হ্যাঁ, আমি পড়াশোনা করি সেখানে। আমাকে যেতেই হবে। সব সময় রঙ্গলীলা করলে তো আর চলবে না, তাই না? এসব শুধুমাত্র রঙ্গলীলা আপনার কাছে? তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। জঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে টের গাল দুটো চেপে ধরলো। টের চোখের পানি মুছতে মুছতে মৃদু স্বরে বলল, কাঁদছিস কেন পাগলি? সেখানে গিয়ে নিয়মিত ফোন দিব তোকে জান পাখি। সত্যি দিবেন? ভুলে যাবেন না তো আবার? সত্যি দিব, সময় পেলেই দিব, কসম করে বলছি জান পাখি। এসব কসম কাটবেন না। কেন? কেন কসম কাটবো না? মিথ্যাকে সত্য বানানোর হাতিয়ার হিসেবে মানুষ কসমকে ব্যবহার করে। তাই হয়তো কসমটা কাটলাম। জঙ্কুকের দিকে তাকালো। তার মুখে কান্না ভিজে এক একটি ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো। জঙ্কুক চোখ বন্ধ করে সবটার অনুভূতি গ্রহণ করলো। 2 শব্দ পর্যন্ত করলো না সে। চুম্বন শেষ করে জঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরলো। আপনাকে খুব মনে পড়বে জঙ্কুক ভাইয়া, খুব ভালোবেসে ফেলেছি জানেন। জঙ্কুক কিছু বললো না, বদলতে তাকে জড়িয়ে ধরলো না। তার মুখের রিঅ্যাকশন ভঙ্গিমা বোঝা এই মুহূর্তে অসম্ভব বলা যেতে পারে। জঙ্কুক পাড়ি দিল ঢাকার উদ্দেশ্যে। ঢাকা পৌঁছানোর পর জঙ্কুক যেন কেমন পাল্টে গেল। সেটাকে আগের মতো না দিত কল, না বলতো ভালো করে কথা। ফোন দিলেই তার হাজারো বাহানা, পড়ার চাপ, হাজারো ব্যস্ততা, সবকিছু মিলিয়ে যেন জঙ্কুকের কাছে সব কিছুর জন্যই সময় মেলে। শুধু টের বেলায় শূন্য। কেউ এসব ভালো করে উপলব্ধি করতে পারছিল, কিন্তু বোকার মতো নিজেকে সান্ত্বনা দিয়ে যাচ্ছিল যে না, জঙ্কুক বোধহয় সত্যি ব্যস্ত। কারণ জঙ্কুকের হঠাৎ এমন পরিবর্তন টের হজম হচ্ছিল না। দুপুর বেলা সবে গোসল করে এসে চুল শুকাচ্ছে। হঠাৎ বিছানার উপর রাখা ফোনটি বেজে উঠলো। সেদিকে ফিরে ফোনটি হাতে তুলে নিল। কলার আইডি জঙ্কুকের নাম দেখে তার চোখ উত্তেজনায় চিকচিক করে উঠলো। সে দ্রুত ফোন রিসিভ করে বলল, জঙ্কুক ভাইয়া কেমন আছো? এতদিন ফোন দাওনি কেন? তুমি না বলেছিলে সেখানে গিয়ে আমাকে সবসময় ফোন দিবে, কিন্তু কই, তুমি তো আমাকে ভুলেই গিয়েছো। অভিমানী কণ্ঠে বলল। জঙ্কুক একটু দীর্ঘশ্বাস ফেলে নিজের মধ্যে শক্তি সঞ্চয় করার চেষ্টা করলো। কিন্তু আজ তাকে নরম পড়লে চলবে না, তাকে সবটা খুলে বলতেই হবে। শক্ত গলায় সে বলে উঠলো, শোন, তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। জঙ্কুকের এমন সিরিয়াস ভয়েস শুনে তুই চুপ হয়ে গেল। আস্তে করে বলল, হ্যাঁ বলো, কি কথা? শোন বোন। 1 সেকেন্ড দাঁড়াও বোন। আমি তোমার বোন হলাম কবে থেকে জঙ্কুক ভাইয়া?
বোন তো আগে থেকেই ছিলি। যাজ্ঞা, শুনতে আমাদের ভুল হয়েছে। তুই আমার বোন হোস, আমাদের মাঝে এমন করা উচিত নয়। জঙ্কুকের হঠাৎ এমন পুল্টিবাজ কথা শুনে কে হতভম্ব হয়ে গেল। তার পাশাপাশি রাগও আসলে প্রচন্ড। রাগে টের মুখ লাল হয়ে গেল। সে ফোন শক্ত করে চেপে ধরে নিজের কান্না আটকে রাখার চেষ্টা করে বলল, মানে কি বলছো নাকি? তুমি পাগল হয়ে গিয়েছো জঙ্কুক ভাইয়া? না টে, আমি পাগল হইনি, আমি সিরিয়াসলি বলছি, চল ব্রেকআপ করে নি। না, কখনোই না। এখন কেন ব্রেকআপ করব? প্রথমে আমি তোমার সাথে তো রিলেশনে যেতে চাই নাই, তুমি আমাকে জোরাজোরি করেছো। এখন সবকিছু শেষে বলছো ব্রেকআপ করে দিতে। তোমার ইন্টেনশন কি ছিল? আমাকে টিস্যু পেপার এর মতো ইউজ করে ফ্ল্যাশ করে দেওয়া? হে, চিৎকার করো না, এটাই সত্যি। তুমি কখনো আমাকে ভালোবাসোনি, তাই না জঙ্কুক ভাইয়া? আমার ভিতরটা কি কখনো উকি দিয়ে দেখেছিস চাঁদ পাখি? যদি দেখতি তাহলে জানতি আমার সবটা জুড়েই যে শুধু তুই ছিলি। কি হলো বলো? জাস্ট ইউজ করেছো আমাকে, তাই না? আমাকে পুতুল বানিয়ে খেলেছো। দেখতে আই এম রিয়েলি সরি, আমাকে মাফ করে দে। আসলে আমার ভুল হয়ে গিয়েছে, এরকম করা উচিত হয়নি। কিন্তু স্টিল আমি তোর সাথে আর রিলেশনে থাকতে পারবো না। লেটস ব্রেক আপ। কে আর কিছু বললো না, তার গলায় শ্বাস আটকে আসতে শুরু করলো। সে দ্রুত ফোন কেটে দিল এবং কান্নায় ভেঙে পড়লো। হাউমাউ করে কাঁদতে শুরু করলো, একদম বাচ্চাদের মতো। তুমি আমার সাথে এমন করতে পারো না জঙ্কুক ভাইয়া। তুমি আমার সাথে এরকম করতে পারো না। আমি কোনো খেলনা নই। নিজের চুল চেপে ধরে চিৎকার দিয়ে বলে উঠল টে। অন্যদিকে জঙ্কুক কাপা হাতে টের নাম্বার ব্লক করে দিল। জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো। বর্তমানে নিজেকে শ্বাসকষ্টের রোগীর থেকেও অধম মনে হচ্ছে তার। বুকের বাঁ পাশটা ভীষণ ভার অনুভব হচ্ছে তার। নিজেকে আজ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম অপরাধী মনে হচ্ছে। কিন্তু এত কষ্ট কেন হচ্ছে কিছুতেই বুঝতে পারছে না জঙ্কুক। কই, আরুর সময় তো এক কোণাও হয়নি তার। জঙ্কুক জানে কোথাও না কোথাও, সেও ভালো করেই জানে সে ভিতর থেকে টের জন্য দুর্বল, কিন্তু সেটা সে মানতে নারাজ। বারবারের মতো নিজের জেদ, নিজের ইগো এবং আত্মসম্মানকে আগে রাখতে গিয়ে নিজের ভালোবাসা, নিজের অনুভূতিকে দাফন করে দিচ্ছে সে। এরপর থেকে জঙ্কুকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও জঙ্কুককে আর পায় না। জঙ্কুকের সাথে ব্রেকআপ হওয়ার পর সে প্রায় নাও খাওয়া ছেড়ে দিল। সারাদিন রুমে একা একা বসে থাকতো সে। সারাদিন আনন্দে মেতে থাকা উত্তাল সমুদ্রের মতো চঞ্চল মেয়েটিও কেমন শান্ত নিশ্চুপ হয়ে গেল, কেমন জানি মলিন হয়ে গেল। এই ট্রমা থেকে বের হতে টের বেশ মাস খানিক সময় লাগলো। প্রায় 5 মাস পর টের সপরিবার গিয়েছে জঙ্কুকদের বাড়ি আয়ুর বিয়ে উপলক্ষে। যদিও আয়ুর আগে কাবিন করানো হয়েছে, তবে ধুমধাম করে বিয়ের আয়োজন করা হচ্ছে এখন। জঙ্কুকদের জয়েন্ট ফ্যামিলি, জঙ্কুকের চাচা জঙ্কুকদের সাথেই থাকে। টেটাও শুনেছে যে জঙ্কুক নাকি ঢাকা থেকে ফেরত এসেছে বিয়ের জন্য। লোকটিকে দেখার জন্য তার মন আকুপাকু করলেও প্রথমে কোনো কিছুতেই রাজি হতে চায়নি সে, কারণ তার ক্ষুদ্র মনের এক কোণে জঙ্কুকের জন্য এখনো ভালোবাসা কাজ করলেও অন্যদিকে আছে রাগ, ঘৃণা আর অভিমানের পাহাড়। কিন্তু শেষে সবার জোরাজোরিতে যেতেই হয় তার বিয়েতে। বিয়ে বাড়িতে গিয়ে এক কোণায় চুপচাপ বসে আছে টে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন আর কোলাহল তো আছেই, তবে এসব হই হুল্লোড়ে টের মন কিছুতেই লাগছে না। সে এক কোণে বসে আছে, তার কালো রঙের গভীর চোখগুলো এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। হয়তো জঙ্কুকেরই অস্তিত্ব খুঁজছে। কিন্তু এটা বলতে হবে, টেকে আজ অত্যন্ত সুন্দরী লাগছে। মুখে হালকা মেকআপ আর গায়ে মিষ্টি রঙের লেহেঙ্গা, সাথে বাদামি চুলগুলো কে সাইডে বেনুনি করে রাখা হয়েছে। বেনুনির ধাকে ধাকে ফুল, সবকিছু মিলিয়ে যেন আকাশ থেকে নেমে আসা হুর লাগছে টেকে আজ। বিছানার কোণে বউ সেজে বসে আছে আয়ু। আয়ুর ঠিক মুখোমুখি পায়ে পা তুলে বসে আছে জঙ্কুক। গায়ে তার শেরওয়ানি, তার মুখে ঠান্ডা প্রতিক্রিয়া বিদ্যমান। তবে আয়ুর চোখ মুখ লাল দেখেই বোঝা যাচ্ছে প্রচন্ড কান্না করেছে সে। এভাবে কান্না করিস না, মানুষ দেখলে কি ভাববে? ছেলে ভালো ভালো থাকবি। আমি তো ওই ছেলেকে নিয়ে ঘর ভাড়ার স্বপ্ন দেখি নাই জঙ্কুক, আমি তো তোমাকে চেয়েছি। মিথ্যা বললে জিপ টেনে নিব একেবারে। আমার সাথে রিলেশনে থাকা অবস্থায় তুই মিনহকেও ডেট করিসনি, বেয়াদব মেয়ে। আয়ু চুপ হয়ে গেল আর জোরে জোরে কান্না করতে শুরু করলো। জঙ্কুকের চোখ রাগে ধাঁধাচ্ছে।
আমি সরি জঙ্কুক ভাইয়া, ওটার জন্য আমি সত্যি অনুতপ্ত, ওটা ভুল করে ফেলেছি আমি। আর কথা শুনে জঙ্কুকের কপালের রগ ফুলে উঠলো রাগে। একটা মানুষ কিভাবে এতটা মিথ্যা সতী সাবিত্রী সাজতে পারে তা তার জানা নেই। না, আমার ভুল। আমি ভুলে জিতের বসে তোর সাথে রিলেশনে গিয়েছি। ভুল আমার। মিনহার সাথে রুম ডেট করেছিস, এখন ওকে বিয়ে কর। তোর কপাল ভালো, তোর এসব কুকর্মের কথা শুধু আমি জানি, না হলে তোর এসব নোংরামের কথা শুনলে তোর বাপে তোকে লাথি মারি বাড়ি থেকে বের করতো। জঙ্কুকের কথায় আয়ুর এবার প্রচন্ড রাগ হলো। দরজা একটু ফাঁকা করেছিল এবং ফাঁকা অংশ দিয়ে টেকে দেখা যাচ্ছিল, কারণ তে রুমের ঠিক খানিকটা দূরে বসেছিল। আয়ুর সেদিকে তাকাতেই তার জঙ্কুকের উপর রাগ দ্বিগুণ বেড়ে গেল। জঙ্কুক আয়ুর দৃষ্টি অনুসরণ করে টের দিকে তাকালো। টের দিকে তাকাতেই জঙ্কুকের চোখগুলো ঠান্ডা হয়ে গেল, তার অস্থির মনখানা ঠান্ডা হয়ে গেল। সে আয়ুর রাগে ধাঁধানো চোখগুলোর দিকে তাকিয়ে একটু বাঁকা হাসি দিয়ে বলল, ওর সাথে নিজেকে গুলিয়ে ফেলিস না যেন। ওর ভিতরটা সম্পূর্ণ পরিষ্কার, নোংরা কিছুই নেই ওর মনে, আর ও এখনো বাচ্চা। জঙ্কুকের কথায় আয়ুর চোখ আরো জ্বলে উঠলো। সে দাঁতে দাঁত চেপে বলল, মানে এখন আমার সামনে বসে তুমি ওকে সাথে সাজাবে? ব্রেকআপ তো হয়ে গিয়েছে, তাহলে তো দরদ কিসের? কিচ্ছু শেষ হয়নি আয়ু, আর এটা জীবন, কোনো গেম না, তাই সবকিছু শেষ হওয়া এতটা সহজ না। বলে জঙ্কুক গটগট করে রুম থেকে বেরিয়ে পড়লো। জঙ্কুক রুম থেকে বের হতেই টের নজর তার উপর পড়লো। টের চোখ মুহূর্তে পানিতে ভরে এলো। বেহায়ার মতো জল ভরা চোখ দুটো নিয়ে জঙ্কুকের দিকেই তাকিয়ে থাকলো, কিন্তু জঙ্কুক তার দিকে একটি বারও মুখ ফিরে তাকালো না। হয়তো টের মুখের দিকে তাকালে নিজেকে সামলাতে পারবে না, দুর্বল হয়ে পড়বে টের প্রতি, আবারও ছুটে যাবে টের কাছে। এই ভয়ে হয়তো টের থেকে বারংবার দূরে পালাচ্ছে সে। কেটে গেল বছর দুয়েক। এরপর আর জঙ্কুকের মুখোমুখি হয়নি। জঙ্কুকও তার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করেনি। তে নিজেকে সামলে উঠেছে। সে আর জঙ্কুকের জন্য কাঁদে না, আর না জঙ্কুকের কথা মনে করে অস্থির হয়ে ওঠে। তবুও তার মনের গহীনের এক কোণে যে এখনো জঙ্কুককে বিচরণ করে, এটা দিয়ে চাইলেও মুছে ফেলতে পারবে না, কারণ সে যে জঙ্কুককে সত্যি করেই ভালোবেসেছে, হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে। এখন নিউটনে পড়ে, সামনের বছরই এসএসসি দিবে। এর স্কুলে আজ বার্ষিক সংস্কৃতির অনুষ্ঠান। শোনা গেছে এখানে নাকি শিক্ষামন্ত্রীর পরিবারও আসবেন। সবাই যে যার মতো ব্যস্ত, শুধু টে ছাড়া। সে এসব থেকে অনেকটা দূরে একা মাঠের একটি বেঞ্চের উপর বসে নীল আকাশকে পর্যবেক্ষণ করছিল। হঠাৎ টের কাঁধে একজন হাত রাখলো। আচমকা হাত রাখায় তে একটু চমকে উঠলো। দ্রুত সেদিকে তাকালো, দেখলো একজন ভদ্র মহিলা। তিনি টের দিকে হাসি মুখে এক ধ্যানে মুক্ত হয়ে তাকিয়েছিলেন। তে এতে একটু আনইজি ফিল করলেও কিছু বলল না। মহিলাটি টের মুখের দিকে তাকিয়ে বলল, মা, তোমার নাম কি? আগে আমার নাম কে। ভারী সুন্দর নাম, যেমন তুমি দেখতে মিষ্টি তেমন তোমার নামও। তা কোন ক্লাসে পড়ো? নিউটনে আন্টি। তোমাকে দেখে মনে হয় না। যাজ্ঞা, অনুষ্ঠান তো ওখানে চলছে, তুমি এখানে একা বসে কি করছো? মহিলাটির প্রশ্নে তে একটু বিভ্রান্ত বোধ করলো। সে ভাবনায় পড়ে গেল কি বলবে। তারপর কিছুক্ষণ সময় নিয়ে বলল, আসলে আন্টি আমার এসব ভালো লাগে না তেমন, তাই একা বসে আছি। আমারও তেমন একটা ভালো লাগে না। তা তোমার বাড়ি কোথায়? তে মহিলাটিকে তার বাড়ির ঠিকানা বললো। দুজনে বেশ কিছুক্ষণ কথা বললো। টেরও ভালো লাগছিল মহিলাটির সাথে কথা বলতে, কারণ মহিলাটি খুব মিশুক আর মিষ্টি ভাবে তার সাথে হাসি মুখে নিয়ে কথা বলছিল। তাদের কথা যেন শেষই হচ্ছিল না। হঠাৎ একজন লম্বা চওড়া লোক মহিলাটির সামনে এসে মাথা নিচু করে বলল, ম্যাডাম সাহেবা, যাওয়ার সময় হয়ে গেছে। লোকটির কথায় মহিলাটি উঠে দাঁড়ালো। সেই বারের মতো টের মাথায় হাত বুলিয়ে বলল, তুমি অনেক মিষ্টি মেয়ে, যেমন রূপ তেমন আচার আচরণ বেশভূষা। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আবার আরেকদিন আড্ডা দিবক্ষণ। এখন যেতে হবে। ধন্যবাদ আন্টি, ভালো থাকবেন। মহিলাটি চলে গেল। পরবর্তীতে জানতে পারলো সেই মহিলাটি নাকি মন্ত্রীর বউ ছিল, যেটা দিয়ে কল্পনাও করেনি। বিকালের দিকে প্রাইভেট থেকে এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল টে। সামনে এসএসসি পরীক্ষা, তাই অনেক চাপ, পড়তে হবে প্রচুর, কারণ সে বরাবরের মতোই প্রচন্ড মেধাবী ছাত্রী।
বিছানায় শুয়ে শুয়ে এসবে চিন্তা করছিল টে। হঠাৎ টের মা ইয়ঞ্জন বেগম টের রুমে প্রবেশ করলো। টের কাছে এসে টের হাতের একটি গোলাপি রঙের শাড়ি এগিয়ে দিয়ে বলল, এটা পরে রেডি হয়ে নিচে আয় কেমন? মায়ের এমন আচমকা কর্মকাণ্ডে টে অবাক হলো। বিস্ময়ে ভ্রু উঁচু করে বলল, কিন্তু কেন? কোথাও যাব নাকি মা? গেলে আমি যেতে পারবো না, আমার শরীর ভালো লাগছে না। এর কথাই ইয়ঞ্জন বেগম এসে বিছানার উপর শাড়িটা রেখে মেয়ের চুলে একটু চুমু খেলেন। তারপর চুলগুলো বুলিয়ে দিতে দিতে বললেন, এত প্রশ্ন করিস না মা, মায়ের কথা শোন, শাড়িটা পরে লক্ষ্মী মেয়ের মতো নিচে আয় দেখি। বলে সেখান থেকে চলে গেলেন। টের বিষয়টা নিয়ে খটকা লাগলো। বেশি মাথা ঘামিয়ে মাথা বড়ি করলো না সে শাড়িটা পরে নিল। গোলাপি রংটা টের সাথে বরাবরের মতোই খুব যায়, আর তে শাড়িও খুব সুন্দর করে পরতে পারে। তো শাড়ি পরে সুন্দর করে নিচে নেমে এলো টে। হল রুমে প্রবেশ করতেই চোখগুলো বড় বড় হয়ে গেল। হল রুমে টের বাবা সুবিন সাহেবের সামনাসামনি তিনজন অপরিচিত মানুষ বসে আছেন। তাদের পিছনে দাঁড়িয়ে আছে দানবের মতো দেহ বিশিষ্ট কয়েকটি লোক, সম্ভবত গার্ড। সেই তিনজন অপরিচিত লোকের মধ্যে টের সাথে মিশে যাওয়া সেই ভদ্র মহিলাটিও ছিলেন, এবং তার পাশে তার স্বামী মন্ত্রী জন হোসেক উর্ফে জেহুব সাহেব, এবং তাদের ঠিক মাঝে তাদের বিদেশ পড়ুয়া ছেলে ইউনো বসেছিল, যে কিনা হ্যাংলার মতো টের দিকে ডেভেলপ করে চেয়েছিল যেন কে কোনো ভিন গ্রহের এলিয়েন। টের আর বুঝতে বাকি রইল না কত ধানে কত চাল, অর্থাৎ এখানে কি চলছে। টেও এখন হারে হারে টের পেল সেদিন ন্যান্সির করা ভালো আচরণের কারণ। শালি পুরি খাটাস ডাইনি মহিলা, আগে যদি জানতাম তোর মতলব এটা ছিল, তোর মতলব এতটা খারাপ ছিল, তাহলে তোর মুখে ভালো করে কথা বলার বদলে বিষ ঢেলে দিতাম। তোর সামনে আসা তো উগান্ডাতেই থাক। মনে মনে ন্যান্সিকে আরো বেশ কিছু গালি দিল টে। আগে জানলে এই মহিলার ত্রিসীমানায়ও ঘেঁষত না সে। টে, মা এখানে এসে বস। বাবার কথা শুনে টের ভাবনায় ছেদ পড়লো। সে হাতে মাথা নাড়িয়ে সুবিনের পাশে বসলো। সুবিন মেয়ের হাতের উপর হাত রেখে বলল, এই যে আপনারা যার জন্য অপেক্ষা করছিলেন সে চলে এসেছে। সুবিনের কথায় ন্যান্সি হালকা করে হেসে বলল, এটা আমাদের পছন্দই, আর আমাদের ছেলেরও কোনো অমত নেই, সে বেশ পছন্দ করেছে কে মামনিকে। এখন আপনাদের সম্মতি থাকলে পাকা কথায় এগোবো। সুবিন সাহেব টের দিকে তাকালো। টে চুপচাপ মাথা নিচু করে বসেছিল, কোনো কথা বলছিল না। মেয়ের আচরণ দেখে একটু হলেও বুঝতে পারলো বাবার মন তো তাই হয়তো। আসলে আমাদের একটু সময় চাই, আমরা আপনাদের কালকের মধ্যে জানাবো আমাদের মতামত। সুবিন সাহেবের কথাই জেহুব সাহেব এবং ন্যান্সি কিছুটা তিক্ততা বোধ করলেন, তবুও জেহুব সাহেব হাসি মুখে বললেন, এতে আমাদের কোনো সমস্যা নেই, আপনাদের যত সময় প্রয়োজন আমরা দিতে রাজি, কিন্তু উত্তরটি সন্তুষ্টজনক হবে তাই আশা করি। তাহলে আমরা এবার উঠছি। বলে তারা তিনজন সেখান থেকে চলে গেল। তারা চলে যাওয়ার সাথে সাথে কিছু না বলে সেখান থেকে উঠে হনহন করে নিজের রুমে চলে গেল। সুবিন সাহেব অসহায় দৃষ্টিতে ইয়ঞ্জনের দিকে তাকালেন। ইয়ঞ্জন তাকে শান্ত থাকার ইশারা দিল। রুমে প্রবেশ করেই দরজা লক করে ফেলল টে। ভাইয়ার মতো বারবার জঙ্কুককে কল দিতে শুরু করলো, কিন্তু জঙ্কুক ফোন উঠাচ্ছিল না। টে তবুও থামছিল না, অনবরত জঙ্কুকের নাম্বারে কল করছিল। অবশেষে জঙ্কুক ফোন তুললো। জঙ্কুক ফোন তুলতেই টে ঢুকে কেঁদে উঠলো, কাপা কণ্ঠে বলল, হ্যালো জঙ্কুক ভাইয়া। টে কান্না মিশ্রিত গলার স্বর শুনে জঙ্কুক অনুভব করলো যেন তার বুকের পাঁজরের হাড় ভেঙে যাচ্ছে। সে অস্থির হয়ে বলল, কি হয়েছে টে, কাঁদছিস কেন? কিছু হয়েছে পাখি? আব্বু আমার বিয়ে ঠিক করেছে জঙ্কুক ভাইয়া, তুমি কিছু করো, কিছু একটা করো জঙ্কুক ভাইয়া। টে ফুপিয়ে বলে উঠল। টের কথায় জঙ্কুক হতভম্ব হয়ে গেল। কি বলছিস আবল তাবল টে? আমি আবল তাবল বলছি না, সত্যি মন্ত্রীর ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। এর কথা শুনে জঙ্কুকের এবার মাথা বিগড়ে গেল। প্রচন্ড রাগ আর জেদ আবার তাকে আঁকড়ে ধরলো। তার হাতের আর কপালের রক ফেপে উঠছে। এতে কিছু হয়ে গেল সে জানতেও পারলো না। বিয়ে হয়ে যাওয়ার পরেই না হয় তাকে জানানো হতো। সে চোয়াল শক্ত করে বলল, ভালোই তো, তা আমাকে ঢাক ঢুল পিটিয়ে শোনাচ্ছিস কেন? করে ফেল বিয়ে, মন্ত্রীর ছেলে।
বড় মানুষ, বড় বাড়ি গাড়ি, অনেক দিন থেকে কারো বিয়ের দাওয়াত খায় নাই, তোরটা খাবো। জঙ্কুক রাগে দাঁতে দাঁত চেপে বলে উঠল। টের ফুঁকে কান্না আসছে। সে কান্না চেপে মৃদু সুরে বলল, ঠিক আছে, আমি করব বিয়ে। টের এমন কথা শুনে জঙ্কুক যেন আরো তেলের গুণে চলে উঠল। তার শরীর রাগে কাঁপতে শুরু করলো। সে ফোন শক্ত করে চেপে ধরে প্রায় চিৎকার করে বলল, হ্যাঁ কর, আমি কি তোকে বাধা দিয়েছি নাকি? আজব, বিয়ে করে সুখে থাক। টের এবার কাঁদতে শুরু করলো। টের কান্নার শব্দে ফোনের পাশ থেকে জঙ্কুকের বুকের ব্যথা করতে শুরু করলো। তার রাগ উঠছে প্রচন্ড। আমি কিন্তু সত্যি বিয়ে করে নিব জঙ্কুক ভাইয়া, ফুপিয়ে ফুপিয়ে বলে উঠলো টে। জঙ্কুক এবার কাপা গলায় বলল, ওই আমাকে থ্রেট দিচ্ছিস তুই? হ্যাঁ, আমাকে ভয় দেখাচ্ছিস? পারবি না, সফল হবি না তুই। আমি ভয় পাই না। হ্যাঁ, আমি জঙ্কুক কোনো কিছুতে ভয় পাই না। তুই কি মনে করিস তুই অন্যের জন্য বউ সাজবি, আমি দেবদাস হব? কখনোই না। আমার তো কিচ্ছু হবে না। তুই কে? হ্যাঁ, তুই কে? তুই কে হস আমার যে আমার কষ্ট হবে? তুই আমাকে কি চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ, কথাগুলো কাপা ঠোঁটে বলে উঠলো জঙ্কুক। তার চোখ অশ্রুকণে চিকচিক করে উঠলো। তার শরীরে কান্নার ছাপ কেউ ভালোই বুঝতে পারলো। জঙ্কুক আর কিছু না বলে ফোন কেটে দিল। ফোনটাকে সুইচ অফ করে বিছানায় ছুঁড়ে মারলো। উঠে দাঁড়িয়ে মাথা চেপে ধরে আয়নার সামনে দাঁড়ালো। তার অনেক বিরক্ত লাগছে, অনেক রাগ হচ্ছে, আর কষ্টও হচ্ছে। সে বাপ পাশের বুকের উপর হাত রাখলো। তার মনে হচ্ছিল এটা যেন চলে যাচ্ছে, তার কলিজা যেন ছিঁড়ে যাচ্ছে। জঙ্কুকের কান্না আসছে, একদম বাচ্চাদের মতো কান্না আসছে। তার এই দহনের মুহূর্তে টের সাথে কাটানো সব স্মৃতি এবং টের কথাগুলো ঠিক আগুনের দেওয়া ঘিয়ের ন্যায় কাজ করছে। আগুনে ঘি ঢাললে সেটা যেমন দাও দাও করে জ্বলতে শুরু করে, ঠিক তেমনি জঙ্কুকও জ্বলছে আজ। জঙ্কুক আর কিছু ভাবলো না। অনেক হয়েছে এই জেদ আর আত্মসম্মানের দাড়ি পাল্লা। এসবের জন্য সে নিজেকে বিলীন করতে পারবে না, নিজের অস্তিত্বকে, নিজের ভালোবাসাকে বিলিয়ে দিতে পারবে না। জঙ্কুক ড্রয়ার থেকে ওয়ালেট আর ফোনটি উঠিয়ে বেরিয়ে পড়লো। আজ রাতেই ট্রেন ধরবে সেই উদ্দেশ্যে। কিন্তু তার মাথায় এলো এই সময় তো সে কোনো ট্রেন পাবে না। রাজশাহী ট্রেন তো অনেক আগেই ছেড়ে দিয়েছে, আর জঙ্কুক কালকের জন্য অপেক্ষাও করতে পারবে না। তাই নিজেই বাইক নিয়ে রওনা দিল রাজশাহীর উদ্দেশ্যে। জিতের বসে বিয়েতে হ্যাঁ বলে দিয়েছে তার বাবাকে, আর ইউনারাও সঙ্গে সঙ্গে বলে দিয়েছে কালকে তারা ছোট্ট করে ঘুরে অনুষ্ঠান করে কাবিন পরিয়ে ডেকে উঠিয়ে নিয়ে যাবে। পরবর্তীতে ইলেকশনের পর বড় করে অনুষ্ঠান করা যাবে। সুবিন সাহেবও তাদের কথায় রাজি হয়ে যায়, কারণ বড় বাড়ি, তিনিও চাইছিলেন বিয়েটা হোক। কালকে টের বিয়ে। এসব শুনে টের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। পুরো আকাশটা যেন ভেঙে পড়ে তার মাথায়। সে ভাবতে পারেনি এত তাড়াতাড়ি এত কিছু হয়ে যাবে। এত কিছুর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আর তার মনে একটু হলেও আশা ছিল যে হ্যাঁ জঙ্কুক কিছু করবে, কিন্তু সেটাও যেন এখন মাটির সাথে মিশে যাচ্ছে। সব আশা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এখন তো সে নাও করতে পারবে না, কারণ না বললে তার বাবার আত্মসম্মানের উপর আঙুল তুলবে সমাজের কিছু বেহায়া লোকজন। আর ওরা এত নামি দামি বড় লোক মানুষ যদি কোনো ক্ষতি করে দেয়। এসব ভেবে টের সারা রাত ঘুম আসলো না। পরের দিন টের বিয়ে। বাড়িটা ওই একটু আধটু ভালো করেই সাজানো হয়েছে। বেশ কিছু আত্মীয় স্বজন আসে, তবে তেমন বেশি না, যেহেতু বিয়েটা ঘরোয়া করে হচ্ছে। তবে খুব তাড়াতাড়ি হওয়ায় চারদিকে ছোটাছুটি, যে যার কাজে প্রচন্ড ব্যস্ত, কারো ঘাড় ঘোরানোর সময় পর্যন্ত মিলছে না। মেকআপ আর্টিস্ট এলো টেকে সাজাতে। এদিকে টের অবস্থা দেখে মেকআপ আর্টিস্টের এক চিৎকার। একে তো সারা রাত না ঘুমিয়ে চোখের নিচে ডার্ক সার্কেল বানিয়ে ফেলেছে টে, তার উপর আবার কান্না করতে করতে চোখগুলো বাঙ্গির মতো ফুলিয়ে ফেলেছে। মেকআপ আর্টিস্ট এর কপালে হাত, তবুও সে যেমন তেমন করে টেকে সাজাতে বসেও বিপদ। সে যতবার টের আই মেকআপ করছে, টে কান্না করতে করতে সব ভাসিয়ে দিচ্ছে। শুনেন আপা,
আপনি এমন করলে আমি আপনাকে সাজাতে পারবো না, এই আমি বলে দিলাম। আর আমি কেন, কোনো মেকআপ আর্টিস্টই আপনাকে সাজাতে পারবে না। চোখগুলোর কি অবস্থা করেছেন বলুন তো? এমন ভাবে মরা কান্না না করে লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ বসুন, না হলে আমি গেলাম। মেকআপ আর্টিস্টের কথায় শুকনো ঢুক গেল, মাথা নাড়ালো, ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা করলো, তবুও বারবার ঢুকরে কেঁদে উঠছিল সে, এবং হিচকি তো আছেই আলবাত। মেকআপ আর্টিস্ট যেমন তেমন করে একে গয়না পরিয়ে সেখান থেকে বিদায় নিল। সন্ধ্যার দিকে বরযাত্রী এলো। বরযাত্রী আসতেই উচ্ছ্বাসের বন্যা বয়ে গেল সবার মাঝে। সবার হই হুল্লোড় আর নাচ গান দেখে কে সবাই এই খুশির মহলের গুঞ্জনে ব্যস্ত হয়ে পড়লো। এভাবেই কিছুক্ষণ সময় পেরোলো। সব নিয়ম কানুন রীতিনীতি মানা শেষে কনের ডাক পড়লো। টের কিছু বান্ধবী গেল টেকে আনতে। সবকিছু ঠিকঠাক চলছিল, তবে হঠাৎ টের দুটো বান্ধবী পুনরায় ফেরত আসলো, টেকে সঙ্গে না নিয়েই। এই তো দরজা খুলছে না, ভিতর থেকে লক করে ফেলেছে, আর কোনো সারা শব্দও করছে না ও। হ্যাঁ, আমরা ওকে অনেকবার ডেকেছি, কিন্তু ও কোনো সারা শব্দ দেয়নি। এর কিছু হয়ে গেল না তো আবার? তাদের দুজনের বক্তব্য শুনে সবার কপালে চিন্তার ভাঁজ। সবাই মিলে দ্রুত উপরে গেল। উড়ে গিয়ে টের দরজায় কড়া নাড়তে শুরু করলো, টেকে ডাকতে শুরু করলো, কিন্তু ভিতর থেকে কোনো প্রতিক্রিয়া অথবা সাড়া পাওয়া গেল না। শেষ দ্বিতীয় রুমের দরজা ভাঙা হলো। দরজা ভাঙার পর যখন সবাই ভিতরে ঢুকলো, সবার চক্ষু চড়ক গাছ, কারণ রুমে তো ছিলই না। রুম ছিল সম্পূর্ণ ফাঁকা। রুমের বিভিন্ন জিনিস এলোমেলো হয়ে ভেঙে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে, যেন কোনো হাতাহাতি হয়েছে। অনেক জিনিস ভেঙে ফ্লোরে পড়ে আছে, তার সাথে ছিটে ছিটে রক্ত। বেলকনির দরজা খোলা। অনেকে বেলকনিতে গিয়ে দেখলো সেখানে একটি মই, এটা দিয়ে নিশ্চয়ই নামা হয়েছে। হঠাৎ সুবিন সাহেবের চোখে পড়লো ড্রেসিং টেবিলের উপর রাখা একটি ছোট চিরকুটের উপর। তিনি সেটি উঠিয়ে পড়তে লাগলেন। সেটা পড়ে তার চোখ মুখ টিকটাতে বিষণ্ণ হয়ে উঠলো, তার প্রেশার হাই হতে শুরু করলো। এটা দেখে ইয়ঞ্জন বেগম দ্রুত তার কাছে আসলেন। ওগো, তুমি এমন কেন করছো গো? কি হয়েছে? সুবিন সাহেব রেগে ইয়ঞ্জন বেগমকে ঝাঁকিয়ে বললেন, তোমার মেয়ে পালিয়েছে ইঞ্জুন, তোমার মেয়ে পালিয়েছে তার প্রেমিকের সাথে। কি? না, এটা কখনো হতে পারে না। ওর যদি এমন কিছু থাকতো তাহলে আমাকে জানাতো। তুমি ভুল করেছো টের আব্বু, নিশ্চয়ই ওর সাথে কোনো কিছু খারাপ হয়েছে। ইয়ঞ্জন, এটা তোমার মেয়ের হ্যান্ডরাইটিং, আর ওর যদি কিছু থাকতো তাহলে আমাকে বলতো, আমি ওর সাথে ওর বিয়ে দিতাম। কিন্তু এখন কি করবো ইয়ঞ্জন? আমি জেহব সাহেবকে কিভাবে মুখ দেখাবো? তোমার মেয়ে আমার মাথায় হিট করে দিল আজ সবার সামনে। খানিকক্ষণ পর সবাই একসাথে বসে আছে। ইয়ঞ্জন মুখে আঁচল দিয়ে কান্না করছে। সুবিন সাহেব মাথা নত করে বসে আছে। জেহব পান্ডেন্সি প্রচন্ড রেগে আছে। এমনি বিরক্তিতে চোখ মুখ কালো করে বসে আছে। আপনি কি আমার সাথে হিয়ারকি করতেছেন সুবিন সাহেব? এটা বিয়ে, কোনো ছেলে খেলা নয়। আপনি যা করলেন একদমই ঠিক করলেন না। আমাদের এভাবে ডেকে এনে অপমানিত করলেন, এটা আমরা কখনো ভুলবো না। আমাকে ক্ষমা করে দিন জেহব সাহেব, আসলে আমি সত্যি খুব লজ্জিত। কখনো ভাবিনি টের দ্বারা আমাকে এভাবে লজ্জিত হতে হবে। অনেক দেখিয়ে দিয়েছেন আপনাদের রং, সব জানা হয়ে গেছে। উঠুন ন্যান্সি, এখানে আর এক সেকেন্ডও আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। বলে তারা সেখান থেকে চলে গেল। ইয়ঞ্জন বেগমের কান্নার গতি বেড়ে গেল। সুবিন সেখানে মাথা নত করে বসে থাকলো। কিন্তু সব প্রশ্নের এক প্রশ্ন, টেকি সত্যি পালিয়েছে নাকি ঘটেছে অন্য কিছু? তা জানতে হলে আমাদের কিছুক্ষণ আগের দৃশ্য দেখতে হবে। এখানে আগের দৃশ্য দেখানো হয়। বরযাত্রী যখন এসে পড়ে সবাই তখন হই হুল্লোড়ে ব্যস্ত। সবাই খুশি হয়েছিল, শুধু টে ছাড়া। তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছিল। বাড়ির বাদ্যযন্ত্র ও গাড়ির আওয়াজ তার কানে এসে অসহ্যকর লাগছিল। হঠাৎ ধূপ করে ব্যালকনির দরজা খুলে কেউ একজন টের রুমের ভিতরে প্রবেশ করলো। তা উপলব্ধি করতে পেরেই সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে সেদিকে তাকালো। মাথা ঘুরতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল, কারণ সে দেখলো জঙ্কুক তার দিকে ঘুরতে ঘুরতে এগিয়ে আসছে। জঙ্কুকের হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ। এমন দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ইনফ্যাক্ট সে এটা কল্পনা করতে পারেনি এই সময় জঙ্কুককে এই অবস্থায় দেখতে পাবে সে। জঙ্কুক টের কাছে এসে টেকে বুকের সাথে মিশিয়ে নিল।
আচমকা জঙ্কুকের স্পর্শে চিনাতের আরো হু হু করে কান্না আসতে শুরু করলো। তবুও নিজের থেকে জঙ্কুককে সরানোর চেষ্টা করলো সে। জঙ্কুকের সাথে হস্তাহস্তি করতে লাগলো। সরুন, ছাড়ুন আমাকে। টের ধাক্কা জঙ্কুকের আঘাতপ্রাপ্ত জায়গায় প্রেসার ক্রিয়েট করতেই জঙ্কুকের মুখ থেকে ব্যথা ভরা আর্তনাদ বের হয়ে আসলো। সে কিছুটা ছিটকে গেল টের থেকে। টের থেমে গেল। নিজের করা আচরণে প্রচন্ড অনুশোচনা হলো তার, কিন্তু লোকটির প্রতি যে তার এখনো ভীষণ তিক্ততা। সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, কিভাবে এই অবস্থা করলেন আর কেনই বা এসেছেন? কালকে রাতে আসার সময় বাইক অ্যাক্সিডেন্ট করেছি আর এখন হাসপাতাল থেকে পালিয়ে আসছি। জঙ্কুকের কথা শুনে টের মন খচখচ করে উঠলো। তার মনটা চাইলো লোকটির ক্ষত স্থানে একবার গিয়ে হাত বুলিয়ে দিতে। বিয়ে খাওয়ার জন্য এতই তাড়া ছিল যে তোর সতে না পেরে অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে চলে এসেছেন। ভালোই খেয়ে যাবেন কিন্তু। টের কথায় জঙ্কুক আবারও টের দিকে এগিয়ে আসলো। টের মুখোমুখি দাঁড়িয়ে বলল, বিয়ে খেতে আসিনি আমি। কেন? তুমি না বললা আমার বিয়ে খাবা? তো এখন বিয়ে খেতে আসনি তো কি করতে এসেছো? জঙ্কুক এবার টের কোমরে হাত জড়িয়ে টেকে নিজের সাথে চেপে ধরে বলল, তোকে নিয়ে যেতে এসেছি, আমার সাথে নিয়ে যেতে এসেছি তোকে। আমি যাব না। আর খানিকক্ষণ পর আমি অন্য একজন পুরুষের বউ হব। আমি কেন আপনার সাথে যাব? আমি বেঁচে থাকতে তা সম্ভব না। তোকে আমার লাশের উপরে পা দিয়ে ওই ছেলেকে বিয়ে করতে হবে। টের জঙ্কুককে এবার ধাক্কা দেওয়ার চেষ্টা করলে জঙ্কুক এবার টেকে দ্বিগুণ শক্ত করে চেপে ধরলো। টের হাত দুটো মাথার উপর টেনে দেয়ালের সাথে পিন করে ফেললো সে। হাতাহাতিতে জঙ্কুকের হাতের ব্যান্ডেজ থেকে রক্ত আসতে শুরু করলো, তো বসে টেকে ছাড়লো না। তুই কেন বুঝতে পারিস না টে? আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, আমি মরে যাব। প্লিজ পাখি, জেদ করিস না। তুই কি আমাকে একটু ভালোবাসিস না? সবাই কি ঘৃণা আর অভিমানের পাহাড়ের নিচে দাফন হয়ে গেছে। প্লিজ টে, কথা শোন আমার সাথে চল। আমি বেঁচে থাকতে তুই অন্য কারো হবি তা আমি সইতে পারবো না। পাক্কা মরে যাব, দেখে নিস। বলে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলো জঙ্কুক। হাঁটু গেয়ে টের সামনে বসে পড়লো। হাত জোর করে টের কাছে বারবার ভিক্ষে চাইতে শুরু করলো। জঙ্কুকের এই আহাজারি হাহাকার টের সইতে পারলো না। টের মনও গলে গেল, কারণ সামনের লোকটিকে যে সে প্রচন্ড ভাবে ভালোবাসে, সামনের মানুষটার এত কষ্ট তার চোখ জোড়া কিছুতেই সহ্য করতে পারছে না। কেউ হাঁটু গেড়ে বসে জঙ্কুককে জড়িয়ে ধরলো। তারপর জঙ্কুকের চুয়াল ধরে জঙ্কুকের মুখ উপরে উঠিয়ে বলল, মরার কথা বলবেন না। আপনি মরলে আমার কি হবে? মরলে একসাথে মরবো, আর না হয় সব সময় একসাথে থাকবো। টের কথাগুলো শুনে জঙ্কুক ছলছল চোখ নিয়ে টের দিকে তাকালো। তার চোখে ফুটে উঠলো আশার আলো। কি করবি? কিছুক্ষণের মধ্যেই তো ওরা তোকে নিয়ে যেতে আসবে। চলুন পালাবো। কি? না, ছোট মা আর আঙ্কেলকে আমি বুঝিয়ে বলবো। এভাবে পালিয়ে গেলে আঙ্কেলের মান সম্মানের হানি ঘটবে। আপনি পাগল নাকি জঙ্কুক ভাইয়া? এই সময় বললে কিছুতেই কাউকে রাজি করানো যাবে না। জোর করে বিয়ে দিবে আমার। এই কথা শুনে জঙ্কুক এবার টের হাত শক্ত করে চেপে ধরে বলল, না না, তাহলে চল পালিয়ে যাই। কোথায় দিয়ে এসেছেন? বেলকনি দিয়ে এসেছি। বেলকনিতে একটি মই আর নিচে গাড়ি দাঁড়িয়ে আছে। গ্রেট। গাড়িতে বসে আছে টে আর জঙ্কুক। জঙ্কুক গাড়ি ড্রাইভ করছে এবং টে তার পাশের সিটে বসে আছে। টের গায়ে এখনো সেই বিয়ের বেনারসি, বিয়ের সাজগোজ। তবে গাড়িটি সম্পূর্ণ নিশ্চুপই থাকলো। জঙ্কুকও ভালোই বুঝতে পারছিল টের নীরবতার কারণ, তবে সে এই মুহূর্তে কিছু বলল না। জঙ্কুক একদম গাড়ি গিয়ে দাঁড় করালো কাজী অফিসের সামনে। তারপর টের দিকে মাথা ঘোরালো। টে, জি বলুন। তোর তো ফুল অনেক পছন্দ, তাই না রে? তাহলে আমি নামক এলোমেলো ছন্ন ছাড়া মানুষটাকে ভুল না বুঝে ফুল হিসেবে করিয়ে নেই না রে পাখি। জঙ্কুকের এমন আবদারে টের শরীর শিরশির করে উঠলো। আহা, কি মধুর আবদার! এরকম করে যদি কেউ আবদার রাখে তাহলে কি হাতেও তা ফেলে দেওয়া সম্ভব? সত্যি বলতে জানা নেই টের। ফুল হিসেবে কুড়িয়ে নিলে সেই ফুলকে চিরকাল এক আমার মালিকানায় বন্ধ হয়ে থাকতে হবে। কি পারবেন তো তখন? জঙ্কুক হাসলো। টের একটি হাত
নিজের হাতের উপর দিয়ে বলল, হাতটা বাড়িয়ে দেখোই না প্রেয়সী, এই হাত একবার ধরলে আর কখনো ছাড়বে না। তখন বাবাকে নিয়ে যত দুশ্চিন্তা ছিল সব যেন জঙ্কুকের এই দুটো কথাই ভুলে গেল। জঙ্কুক টেকে নিয়ে গাড়ি থেকে নামলো এবং কাজে অফিসের ভিতরে প্রবেশ করলো। তারপর তারা দুজন রেজিস্ট্রি করলো। এক হাত দিয়ে টের হাত শক্ত করে চেপে ধরে অন্য হাত দিয়ে ড্রাইভিং হুইল সামলিয়ে গাড়ি চালাচ্ছে জঙ্কুক। তার চোখে মুখে হাসির ছাপ স্পষ্ট, কারণ টে যে এখন তার অফিসিয়ালি শুধুমাত্র তার। জঙ্কুক অন্যদিকে গাড়ি টার্ন করতেই টে অবাক হয়ে বলে উঠলো, জঙ্কুক ভাইয়া, কোন দিকে যাচ্ছ? এটা তো বাড়ির রাস্তা না। পরিবেশ এখন গরম, তাই সেখানে যাওয়ার দরকার নেই। কালকে সকালে যাব, পরিবেশ একটু ঠান্ডা হোক। তাহলে কোথায় যাবে এখন? যে কোনো একটি হোটেলে আজকের রাতটা কাটিয়ে নি, কাল সকাল সকালে বাড়ি ফিরবো। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। বলে ক্লান্তিতে গাড়ির সিটে মাথা হেলিয়ে দিল। জঙ্কুক বুঝতে পারলো আজকের করা এত হস্তাহস্তিতে সে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে, তার বিশ্রামের প্রয়োজন। তাই জঙ্কুক কাছের একটি হোটেলের সামনে গাড়ি থামিয়ে সেখানে একটি কাপল রুম হায়ার করলো। তারা যখন রুম আনলক করে রুমে প্রবেশ করলো, দুজনেই ভেবাচেকা খেয়ে গেল। পুরো রুমটি ক্যান্ডেল আর গোলাপের পাপড়ি দিয়ে সাজানো ছিল। বিছানা গোলাপের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে, আর বিছানার ঠিক মাঝেই ছিল এর প্যাকেট এবং লিউবের বোতল। এসব দেখে জঙ্কুকের কান লাল হয়ে গেল। এর তো আরো খারাপ অবস্থা, লজ্জায় গাল দুটো লাল টমেটো হয়ে গেছে। এখন জঙ্কুক বুঝতে পারলো তারা কেন কাপল রুম এর জন্য এত বাড়তি কষ্ট চেয়েছিল। আমি ফ্রেশ হয়ে আসছি বলে তে এক দৌড় দিল ওয়াশরুমের দিকে। তে যেতেই জঙ্কুক লম্বা লম্বা শ্বাস ছাড়তে শুরু করলো। দ্রুত সেসব সেখান থেকে সরিয়ে ফেললো। জঙ্কুকের গালগুলো হালকা হালকা লাল বর্ণ ধারণ করলো। সে দ্রুত এসি চালালো, কারণ তার প্রচন্ড গরমও লাগছিল। কিছুক্ষণের মধ্যে তে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে বের হলো। তে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো জঙ্কুক বিছানার উপর বসে আছে। টের পরনে বর্তমানে ছিল জঙ্কুকের লম্বা শার্ট, কারণ বিয়ের ভারী বেনারসি পরে তার সে ঘুমাতে পারবে না। তে আস্তে আস্তে জঙ্কুকের কাছে এসে বসলো। জঙ্কুকের মাইন্ড টেকে এই অবস্থায় দেখে ফুললি ব্ল্যাঙ্ক হতে শুরু করলো। তে এসে জঙ্কুকের কোলে বসে পড়লো। জঙ্কুকের কোমরে নিজের পা এবং ঘাড়ে হাত জড়িয়ে নিল। টের গরম শ্বাস জঙ্কুকের ঘাড়ের উপর পড়ছিল। টে জঙ্কুকের ঘাড়ে এবং কানের নলিতে ছোট ছোট ভিজে চুম্বন বসাতে শুরু করলো। টের আচমকা এই কাণ্ডে জঙ্কুকের শরীর অস্থির হতে লাগলো। উত্তেজনায় থরথর করে কাঁপতে শুরু করলো। সে টেকে কুল থেকে নামানোর চেষ্টা করে বলল, টে নাম, এখনই না এসব। জঙ্কুকের বাধা তে শুনতে চাইল না। দ্বিগুণ শক্ত করে জঙ্কুককে জড়িয়ে ধরলো এবং আহ্লাদে কণ্ঠে বলল, এখন না কেন? এখন তো আমরা হাজবেন্ড এন্ড ওয়াইফ। হ্যাঁ মানলাম আমরা এখন হাজবেন্ড এন্ড ওয়াইফ, কিন্তু এখনই এটা আমাদের করা উচিত না। টে তুই নিজের উপর আয়ত্ত রাখ। কিন্তু কেন জঙ্কুক ভাইয়া? তুমি মনে হয় প্রথম ছেলে যে বলছে তার বউকে নিজের উপর আয়ত্ত রাখতে। এর কথাই জঙ্কুক শব্দ করে হেসে উঠলো। তারপর ঠোঁট কামড়ে বলল, সঠিক সময় আসলে তোকে আদরে ভরিয়ে দেব। তারপর 1 মাস আর ভালো করে হাঁটতে পারবি না। এখন না হয় আজকের মতো সবকিছু পাওনা থাকলো। জঙ্কুকের কথায় তে লজ্জা পেয়ে জঙ্কুকের গলায় মুখ লুকালো। জঙ্কুক টেকে কুলে থাকা অবস্থায় পেছনের দিকে মাথাটা হেলিয়ে নিল। পেছনে শুয়ে পড়লো। তে এখনো জঙ্কুকের বুকের উপরেই ছিল। তের চুলে জঙ্কুক বাচ্চাদের মতো হাত বুলিয়ে দিতে শুরু করলো। জঙ্কুকের হাত বুলিয়ে দেওয়ায় তেও কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লো। জঙ্কুকের বুকের উপর একদম বিড়ালের মতো ঘুমাচ্ছিল টে। ঘুমন্ত টেকে আরো নিষ্পাপ লাগছিল জঙ্কুকের কাছে। জঙ্কুক এক ধ্যানে মুগ্ধ হয়ে শুধু টের দিকেই তাকিয়েছিল। তার বুক ধুকবুক ধুকবুক করছিল। সে ঘুমন্ত টের গালের উপরেই একটি আঙ্গুল বোলাতে বোলাতে বলে ওঠে, তোর সাথে অনেক অন্যায় করেছি আমি, তাই না প্রণয়িনী? আমি সত্যি খুব বড় পাপী, না হলে তোর মতো নিষ্পাপ ফুলকে কিভাবে কষ্ট দিই বলতো? মানলাম আমি দোষী, তবে তুই কি আমার ক্ষমাবতী হতে পারবি না প্রণয়িনী? আমার এই চাওয়াটা কি পাপ হবে? আমার এই চাওয়াটা কি তোর সাধ্যের বাইরে প্রণয়িনী? জঙ্কুক কাপা কণ্ঠে টের দিকে তাকিয়ে আনমনে বলে উঠলো। তার কণ্ঠস্বর অনুশোচনায় ভারী।
কথাগুলো ভাবার পর জঙ্কুক টেকে নিজের সাথে আরো শক্ত করে মিশিয়ে নিল। ভারী ভারী শ্বাস ছাড়তে শুরু করলো, আঁখি যুগল বন্ধ করে ফেললো। ঘুমের দেশে পাড়ে জমালো তার প্রণয়নের মাথা নিজের বুকের উপর রেখে। পাশাপাশি দাঁড়িয়ে আছে সুবিন এবং ইয়ঞ্জন, তাদের ঠিক সামনেই টের হাত শক্ত করে দাঁড়িয়ে আছে জঙ্কুক। তার চোখে স্থিরতার ঠান্ডা ভাব, অন্যদিকে সুবিনের চোখে রাগের আভাস স্পষ্ট। তে জঙ্কুকের দিকে তাকালো, একটি শুকনো ঢুক গিলে সুবিন সাহেবের কাছে এগিয়ে গেল। আব্বু। টের কথা শেষ না হতে দিয়ে টের গালে কষে ঠাস করে একটি থাপ্পড় মারলেন সুবিন। রাগে দাঁতে দাঁত পিষে বলে উঠলেন, আমাকে আব্বা করে ডাকবি না, তুই আমার মেয়ে না। যে মেয়ে নিজের বাবার মান সম্মান ধুলোয় মিশাতে দুবার ভাবে না, সেই মেয়ে আমার হতে পারেই না। তুই আমার কাছে মৃত। সুবিন সাহেবের আচমকা এমন কর্মকাণ্ডে জঙ্কুক এবং নিয়ঞ্জন উভয় চমকে উঠলেন। টের গাল মুহূর্তে গরম হয়ে গেল। নরম তুলোর মতো ধবধবে গালে ফুটে উঠলো হাতের 5টি আঙ্গুলের ছাপ। ব্যথায় টের চোখ থেকে টপ টপ করে পানি ঝরতে শুরু করলো। যে লোক কিনা তার উপর আজ পর্যন্ত চোখ গরম করেও তাকায়নি, সেই লোকটি আজ তাকে এভাবে থাপ্পড় মারবে এবং এভাবে ঘৃণাত্মক কথা বলবে, সে তা কল্পনাও করতে পারেনি টে। যদিও সে জানে তারা ভুল কাজ করেছে বিয়ের পিড়ি থেকে পালিয়ে গিয়ে, সেই হিসেবে এটা তাদের প্রাপ্য। টে জল ভরা চোখ নিয়ে বাবার দিকে তাকায়, কাঁপা ঠোঁটে বলে উঠলো, আব্বু আমার ভুল হয়েছে, কিন্তু আমি আর জঙ্কুক ভাইয়া। টের কথা না শুনে আবার হাত উঠালেন সুবিন সাহেব। এবার জঙ্কুক বাবা মেয়ের মাঝখানে চলে আসলো। টে জঙ্কুকের পিছনে লুকিয়ে পড়লো, জঙ্কুকের সাথে মুখ লুকিয়ে ফেললো। টের কোনো দোষ নেই আঙ্কেল, দোষ আমার। মারার হলে আমাকে মারুন, আমি টেকে জোর করে নিজের সাথে নিয়ে গিয়েছিলাম, ওর কোনো দোষ নেই। তাহলে ওকে বেহুদা শাস্তি কেন দিচ্ছেন? জঙ্কুককে সামনে রেখে সুবিন সাহেব তীক্ষ্ণতায় চোখ মুখ কুঁচকে ফেললেন, মাথা ঘুরিয়ে একরাশ বিষণ্ণতা নিয়ে বললেন, আমি ওর বাবা, আমি চাইলেই ওর সাথে যা কিছু করতে পারি। আমি ওকে মারার অধিকার রাখি জঙ্কুক। বাবা মেয়ের মাঝখানে না আসলেই তোমার জন্য মঙ্গলজনক। আপনি ওর বাবা হতে পারেন, কিন্তু এখন আমি ওর স্বামী। আপনি আমার সামনে আমার স্ত্রীর গায়ে এভাবে হাত তুলবেন, তাও আবার বিনা অপরাধে? তা তো আমি বরদাস্ত করব না আঙ্কেল। স্বামী? হ্যাঁ, যখন এই মেয়ের উপর আমার কোনো অধিকারই নেই, তাহলে আমার বাড়িতে এসেছো কেন? চলে যাও, বের হয়ে যাও, তোমাদের মুখও আমি দেখতে চাই না। চলেই যাব, তবে এসেছিলাম আপনাদের দোয়া নিতে, কিন্তু যেহেতু আপনি নিজের জেদে অটল থাকবেন, সে তো আর কিছু করার নেই। চল টে। বলে জঙ্কুক টের হাত ধরে নিল, সেখান থেকে বের হয়ে এলো। টে বারবার জল ভরা চোখ নিয়ে সুবিন সাহেব এবং ইয়ঞ্জন বেগমের দিকেই তাকিয়ে দেখছিল। তা দেখে আবার সুবিন সাহেব মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন। অন্যদিকে জিওন ম্যানশনে নামজেন বসে বসে চা খাচ্ছিল। জিন ইউহানের সাথে খেলছিল। ইউহান হচ্ছে জঙ্কুকের বড় ভাই ইয়ঙ্গি এবং জিমিনের একমাত্র ছেলে। শুভ ছিল অফিসে আর জিমিন কিচেন রুমে রান্না করছিল। হঠাৎ কলিং বেল বেজে উঠল। জিমিন কিচেন টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে দরজা খোলার জন্য গেল। দরজা খুলতেই টে এবং জঙ্কুক ভিতরে প্রবেশ করলো। তারা দুজন বাড়িতে প্রবেশ করতেই জিন ইউহানের সাথে খেলা বন্ধ করে তাদের দিকে এগিয়ে এলো। জিমিন, তুমি ইউহানের কাছে যাও। জিমিন মাথা নাড়িয়ে সায় দিয়ে ইউহানের কাছে চলে গেল। জিন আবার বলল, কি রে, কি বললো সুবিন ভাইজান? আর ছেলের রাগ আর টের অবস্থা দেখে বলা কথা সেখানেই থামিয়ে দিল জিন। নামজিন সাহেবও সেখানে এগিয়ে আসলেন। জিন টের গালে আস্তে করে স্পর্শ করলো, যেখানে সুবিন সাহেবের হাতের 5টি আঙ্গুলের ছাপ স্পষ্টভাবে ভেসে উঠেছিল। কে মেরেছে টেকে? ওকে জিজ্ঞাসা করো এখন। কতবার করে পই পই করে বললাম যেতে হবে না এখন, পরিবেশ এখন গরম, কিন্তু ও তো বাপ ভক্ত। বলে রাগে গজগজ করতে করতে কটকট পায়ে উপরে চলে গেল জঙ্কুক। টে ফুপিয়ে কেঁদে উঠলো। জিন টের গালে আলতো করে হাত বুলিয়ে বলল, কি হয়েছে মা বলতো? এই অবস্থা কিভাবে হলো? আব্বু মেরেছে মামুনি, আর বলেছে কোনোদিনও মুখ না দেখাতে। ওনার কাছে নাকি আমি মৃত, আমার মুখও উনি দেখতে চান না। কান্নার মাঝে হিচকি দিতে দিতে বলল টে। টের কথায় জিনের চোখগুলো নরম হয়ে গেল। যাওয়ার কি দরকার ছিল বলতো?
সকালে আসার সাথে সাথে জেদ করলি বাবার কাছে যাবি। জঙ্কুকে বোঝালো, শুনলি না। যাই হোক, কষ্ট পাস না মা, ভাইজানের এখন মাথা প্রচন্ড গরম, কিন্তু পরবর্তীতে দেখবি নিজ থেকে কাছে টেনে নিবে। হাজার হোক তুই ওনার মেয়ে। এখন উপরে যে মা, রেস্ট নে, মন খারাপ করিস না কেমন? হ্যাঁ তো মাথা নাড়ালো, উপরে চলে গেল। জিন নামজনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, সকাল সকাল এসে জিদ করে ওই বাড়িতে গেল, আর এখন একদম মার খেয়ে ফেরত এলো। আর সুবিন ভাইজানেরও বলিহারি, কয়েকটা কথাই না হয় বলতো, এভাবে থাপ্পড় মারলো কেন? ওরা তো ছোট মানুষ। জিন সে বাবা, আর একটা মেয়ের বাবা। একটা মেয়ে যখন তার প্রেমিকের সাথে তার বিয়ের দিন এভাবে পালিয়ে যায়, সমাজের লোকরা নানান কথা বলে। তোমার মেয়ে হলে তুমি বুঝতে, ছেলের মা তাই বুঝতে পারছো না। আই বলে অমন ফুলের মতো মেয়ের গায়ে হাত তুলবে? আর দোষ তো ওর না, দোষ তোমার ছেলের। থাপ্পড় মারলে তোমার ছেলেকেই না হয় মারতো, বেহুদা বেহুদা টেকে কেন মারলো? তা অবশ্য ঠিক, কিন্তু আমি এটা নিয়ে সুবিনের সাথে কথা বলবো, একটু সময় যাক। হ্যাঁ জঙ্কুকে রাখবো, তুমি একটু কথা বললো। ওরা ছোট মানুষ, ভুল করে ফেলেছে, আর বিয়েও তো এখন হয়ে গিয়েছে, সেখানে তো আমাদের কিছুর করার নেই, তাই না? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কিন্তু এখন আমার অফিসে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। বলে নামজন বেরিয়ে গেল। জিন গিয়ে সোফার উপর বসলো। জিমিও ঠিক তখনই সেখানে চলে এলো। ইউহান ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ মামনি, ইউহান ঘুমিয়ে পড়েছে। কি করব বলতো, কিছুই মাথায় আসছে না। কেন, কি হলো আবার? ওরা দুজন এদের বাসায় গিয়েছিল। কি আর হবে, এই কথা আর বলিস না। সুবিন ভাইজান নাকি রেগে টেকে থাপ্পড় মেরেছে, আর বলেছে মুখ না দেখাতে। এতে টের ছোট্ট মনটা ভেঙে গেছে। এদিকে জঙ্কুক আবার ক্ষেপে আছে টের উপর। কি করবো এই দুই পাগলের মন ভালো করার জন্য, বুঝতে পারছি না। জিনের কথা শুনে জিমিন ভাবুক হয়ে উঠলো। গভীর ভাবে চিন্তা করে হুট করে বলে উঠলো, একটা কাজ করলে কেমন হয় মামুনি? কোন কাজ? কাল তো ওরা বিয়ে করেছে, তো আমরা যদি আজ একটু ওদের রুমটা সাজাই, আই মিন ওদের বাসর রাত হিসেবে আয়োজন করি, তাহলে কেমন হবে? হ্যাঁ বুঝলাম, তুমি বড্ড পেকে গিয়েছো, কিন্তু বুদ্ধিটা মন্দ শোনাচ্ছে না কিন্তু। বাবা মামুনি, তুমি এমন একটা কথা বলতে পারলে? এক ছেলের মা হবো আর একটু পাকনা হবো না? জিমিনের কথায় জিন জিমিনের কান ধরে টেনে বলল, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা ভুলে যেন না, আমি আপনার শাশুড়ি হই আম্মাজান। ইস মামুনি, লাগছে, ছাড়ো। আমি তো এখন বড় হয়েছি, তাও তুমি ছোটদের মতো সবসময় আমার কান ধরো। আল্লাহ জানে ইউহান বড় হয়ে কি দেখবে, যে এখনো তার মাকে শাসন করা হয়। কিন্তু শাশুড়ি তো তোমার উপরে যায় না, তাই না? শাশুড়ি কিভাবে মানবো বলো তো? শাশুড়ি বড্ড ওল্ড শোনায়। তুমি তো আমাদের ওয়ার্ল্ড ওয়াইড বিউটি কুইন। হয়েছে হয়েছে, অনেক তেল মারা হয়েছে। একটু পর যখন জঙ্কুক বাইরে যাবে, তখন তুই রুমটা সাজিয়ে নিস, তারপর তুই আর আমি মিলে একে সাজিয়ে দেব। ওকে, তাহলে ডিল ডান। খানিকক্ষণ পর জঙ্কুক যখন বাইরে গেল, তখন তারা নিজেদের কথা মতো কাজ করলো। জিমিন সুন্দর করে গিয়ে জঙ্কুকের রুমটা সাজিয়ে দিয়ে আসলো, আর সাথে টেকেও নিয়ে আসলো। মামুনি কি করবে? আর জিমিন ভাবি, তুমি এভাবে রুম কেন সাজালে? বলো না জিমিন ভাবি, বিয়ের পর স্বামী স্ত্রীর রুম কেন সাজানো হয়? এই প্রশ্নে টের ছোট্ট মাথা চিন্তায় পড়ে গেল। কিন্তু খানিকক্ষণ পর কথাটির অর্থ বুঝতে পেরে টের গাল দুটো স্ট্রবেরির মতো লাল হয়ে গেল। সে মাথা নিচু করে ফেললো। দেখো দেখো, আমাদের নতুন বউ কিভাবে লজ্জা পেয়েছে। জিমিনের কথাই তে আরো লজ্জা পেয়ে গেল। দু হাত দিয়ে মুখ ঢেকে বলল, ভাবি। জিমিন হাসতে শুরু করলো। জিন আলমারি থেকে একটি সাদা রঙের শাড়ি বের করে বিছানায় রেখে বলল, হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। শাড়িটি পরে আয় কেমন, তোকে অনেক সুন্দর মানাবে। আর তুই তো শাড়ি অনেক সুন্দর করে পরতে পারিস আগের থেকে। হাসিটুক মাথা নাড়িয়ে শাড়িটি নিয়ে ওয়াশরুমে চলে গেল। বাথরুম থেকে সুন্দর করে শাড়িটি পরে এলো টে। টেকে শাড়িতে দেখে জিমিন অবাক হলো। শাড়ি পরলে যেন টেকে অন্যরকমই মনে হয়, এক অন্যরকম সুন্দরী সুভাষিনী লাগে। জিন এগিয়ে এসে টের কানের পিছনে হালকা করে কাজলের টিকা দিয়ে বলল, বাবা অনেক সুন্দর লাগছে তোকে মা।
আর নজর না লাগুক। কি বলো মামনি, নজর কেন লাগবে? নজর তো আগের থেকেই লেগে গেছে। আমার দেবরজির নজর না লাগলে আবার এতটা কাবু হয়ে যায় নাকি আমার নিষ্পাপ দেবরজিটা? বলে জিমিন হেসে উঠলো, জিনও হাসলো। দুজনে মিলে হালকা করে টিকে সাজিয়ে দিল। যেমন হালকা করে টিয়ের চোখে কাজল এবং ঠোঁটে মেরুন রঙের লিপস্টিক লাগিয়ে দিল। জিমিন টিয়ের লম্বা চুলগুলোকে একটি খোপা গেঁথে দিল এবং চুলে বড় বড় দুটো সদ্য বাগানে ফোটা সাদা গোলাপও গুজে দিল। এর ফাইনাল লুক দেখে জিন দুজনেই অবাক। দেখে এত সুন্দরী লাগছিল, যেন কোনো শুভ্রবতী মায়াবিনী। জিন টের গাল দুটো হালকা করে ধরে এর চোখের দিকে তাকিয়ে বলল, তোর চোখ দুটো অনেক সুন্দর, একদম টানা টানা হরিণী মায়াবী চোখ। সব সময় কাজল পরে থাকবি, অনেক সুন্দর লাগবে, বুঝেছিস? মামনি, রাত তো হয়ে গেল, একে রুমে দিয়ে আসি, না হলে আবার আমার দেবরজিটা এসে বউকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে যাবে যে। জিমিনের এমন টন মারা কথা শুনে তে ঠোঁট ফুলালো। তারপর জিনের কাছে আল্লাহদের সুরে নালিশ দিয়ে বলল, ভাবি দেখো না মামনি, জিমিন ভাবি সবসময় আমার সাথে কেমন করছে, কিছু বলো না। ওই জিমিন, কি করছিস? হ্যাঁ, আমার বাচ্চা মেয়েটাকে নাকি চালাচ্ছিস তুই? একদম চালাবি না আমার বাচ্চা মেয়েটাকে, না হলে দেখা যাবে কান্না করে পুরো বাড়ি ভাসিয়ে দিবে। মামুনি, তোমার থেকে এটা আশা করিনি, তুমিও জিমিন ভাবির মতো শুরু করলে। বলে তে গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেললো অভিমানে। এর এমন শিশুসুলভ আচরণ দেখে জিমিন এবং জিন দুজনেই জোরে জোরে হাসতে শুরু করলো। তারপরে জিমিন গিয়ে টেকে জঙ্কুকের রুমে দিয়ে আসে এবং টেকে সুন্দর করে বিছানায় বুঝিয়ে সুঝিয়ে দিয়ে আসে। জিমিন টেকে দিয়ে এসে নিজের রুমে ঢুকতে দেখতে পেল সুগা ঘুমন্ত ইয়োহানের চুলে হাত বুলিয়ে দিচ্ছে এবং আস্তে আস্তে বিড়বিড় করে কি যেন বলছে। জিমিনের চঞ্চল চোখ জোড়া এই দৃশ্য দেখে শান্ত হয়ে গেল। তার হৃদয়খানা ঠান্ডা শীতল হয়ে গেল। সে আস্তে আস্তে ধীর পায়ে সুগার কাছে এসে বসলো, সুগার কাঁধে মাথা দিয়ে দিল। সুগার মনোযোগ ইয়োহানের থেকে জিমিনের দিকে চলে গেল। সুগার নিজের হাত জিমিনের কোমরে জড়িয়ে নিল। তুমি কি টায়ার্ড জিমিন? না তো, এভাবে জিজ্ঞাসা করছেন কেন? আমাকে কি দেখতে টায়ার্ড মনে হচ্ছে? না, হঠাৎ করে এমন গায়ে মাথা দিলিয়ে দিলে। তুমি তো সবসময় আমার থেকে দূরে পালাও, ছেলে হওয়ার পর থেকে আমাকে পাত্তাই দাও না। আপনি এমন ভাবে বলছেন যেন আমি আপনার কাছেই আসি না। যান, আর কাছে আসবো না। কিন্তু হ্যাঁ, আমি টায়ার্ড না, আমার আজকের দিনটা অনেক সুন্দর কেটেছে, অনেক সুন্দর। আর একে মাত্র ওর রুমে দিয়ে আসলাম। দেবরজি দেখলে একদম মালে মাল হয়ে যাবে। তাহলে দেবরের সেটিং করে দেওয়া হচ্ছে? দেবরের সেটিং করতে গিয়ে যে নিজের এই অবলা জামাইটার কথা ভুলে যাচ্ছেন, সে হুঁশ কি আদৌ আছে আপনার ম্যাডাম? সুগার কথা শুনে জিমিন হাসতে শুরু করলো। দুষ্টুমি করে নিজেকে সুগার থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো সে। সুগার আরো জাপটে জড়িয়ে ধরলো জিমিনকে। সে সাথে নারাজ। ইস, কি করছো? ওরা নতুন দম্পতি, আমাদের এখন একটা ছেলে হয়েছে, এত রসকস পেলে লাভ নেই। একটা ছেলে হয়েছে তো কি হয়েছে? তোমার সৌন্দর্য কি এক কোনো কমেছে সোনা? আর এটা আমি কেয়ার করি না, আই ডোন্ট কেয়ার। বৃদ্ধ হলেও তোমাকে নিয়ে আমার মধ্যে এই রস এক ফুটও কমবে না। ইস, সরেন, ছেলে উঠে যাবে। আপনি এভাবে বাচ্চামো কেন শুরু করলেন হঠাৎ আজ? সুগা একবার ঘুমন্ত ইয়োহানের দিকে দৃষ্টি ফিরিয়ে বলল, আবার তুমি ছেলের বাহানা দিয়ে আমার থেকে দূরে পালাতে চাচ্ছ সোনা? কিন্তু আজকে তো আমি এসব শুনবো না। আজকে আমি তোমাকে কোনো মতে ছাড়বো না। আর না, ছেলে উঠবে না, তাকে শান্তিতে ঘুমাতে দাও। আর তার পাশাপাশি আমাকে আপনাকেও একটু আদর করতে দেন ম্যাডাম। অনেকদিন পর হাতে পেয়েছি, হাতে পেলে কি আর পাতে না তুলে ছাড়া যায়? আহারে, কি শখ! বুড়োর শখ দেখে আমি হতভম্ব হয়ে যাচ্ছি। এই 28 বছর বয়সে যদি বুড়ো হয়ে যাই, তাহলে 50-60 তো বাকি আছে। তখন তাহলে কি হবো ম্যাডাম? তবে ঝাক্কা, বুড়োর শখ আর দেখলেন কই? এখনো তো সারা রাত বাকি ম্যাডাম।
সারা রাতে দেখে নেবেন বুড়োর মতে কত রসকস, কত শখ। বলে সুগা জিমিনের গলায় মুখ গুজে দিল। রুমের দিকে হাঁটা ধরলো জঙ্কুক। আসার পথে কাউকে দেখতে পেল না। বাড়িটা কেমন জানি নিত্যদিনের তুলনায় প্রচন্ড নিশ্চুপ। যদিও সে একটু দেরি করে ফেলেছে ফিরতে ফিরতে, সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। এই ধারণা নিয়ে নিজের রুমে প্রবেশ করলো জঙ্কুক। রুমে প্রবেশ করতেই জঙ্কুক হতভম্ব হয়ে গেল। নিজের রুমকে চিনতে তার 5-5টা মিনিট সময় লাগলো। পুরো রুমটি রোজ পেটেল দিয়ে সাজানো। রুমের এক কোণে আধো আধো করে আলো জ্বলছে। চারদিকটা একদম লাল গোলাপের মিষ্টি গন্ধে মোমো করছে। জঙ্কুক শুকনো ঢোক গিলে দরজা লাগিয়ে আস্তে আস্তে রুমে প্রবেশ করলো। কে জানে কি আসবে হুট করে সামনে আবার। কিন্তু তার তো বুঝতে বাকি নেই এটা কিসের মাহল, এত সাজসজ্জা কিসের ইঙ্গিত করছে। জঙ্কুক ধীর পায়ে বিছানার কাছে এসে দাঁড়ালো। বিছানাটাও গোলাপের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে। লাল গোলাপের পাপড়ির ঠিক মাঝ বরাবর উপর এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে সাদা রঙের শাড়ি পরনের এক কিশোরী রঙ্গনা, অর্থাৎ আমাদের তে। জঙ্কুক বুঝতে পারলো সে একটু বেশি দেরি করে ফেলেছে, যার ফলস্বরূপ তার প্রণয়নী তার জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে অবশেষে ঘুমিয়েই পড়েছে ভেবে জঙ্কুক মুচকি হাসলো। বিছানায় টের পাশে উঠে বসলো। কাছ থেকে নিজের ঘুমন্ত প্রণয়নীকে দেখতে শুরু করলো। কাজল কালো ধারালো তলোয়ারের মতো চোখগুলো বন্ধ অবস্থায় যেন জঙ্কুকের কাছে বেশ মায়াবী লাগছে। পাতলা ঠোঁটগুলো জঙ্কুকের বিরুদ্ধে আসক্তির মতো কাজ করছে। জঙ্কুক চোখ আরেকটু নিচে নিয়ে গেল। জঙ্কুকের চোখকে সর্বাঙ্গে ঘুরে বেড়াচ্ছে। জঙ্কুকের নজর গেল টের পাতলা কোমরে। জঙ্কুক ভালো করে লক্ষ্য করলে দেখতে পেল সেখান থেকে টের শাড়ির আঁচলটা একটু সরনর হয়ে গিয়েছে। জঙ্কুক ঠোঁট কামড়ে ধরলো। নিজের প্রণয়নীর উদাম দুধের মতো মসৃণ পাতলা কোমর থেকে নিজেকে আর সামলাতে পারল না সে। জঙ্কুক বেসামাল হয়ে উঠলো। কাপা ঠান্ডা হাতটি টের কোমরের উপর রাখলো। তার যে এখন নিজের ছোট্ট প্রণয় পাখিটাকে গভীরভাবে আদর করতে ইচ্ছা করছে, গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছা করছে, সম্পূর্ণভাবে নিজের করে তুলতে মন চাইছে। তার কি এই বাসনায় ভুল? অবশ্যই না, কারণ তে এখন সম্পূর্ণভাবে তার। তাহলে তো সে তাকে ছুতেই পারে। স্বামীর অধিকার ফলালে মন্দ কিসের? কথাগুলো খাড়া দিয়ে উঠলো জঙ্কুকের মাথায়। ঘুমন্ত অবস্থায় নিজের কোমরের উপর ঠান্ডা কিছু অনুভব করে তে হালকা করে কেঁপে উঠলো। তার শরীর ঝাঁকুনি দিয়ে উঠলো। কিন্তু জঙ্কুক সেটার পরোয়া না করে টের কোমরে হাত বোলাতে শুরু করলো। টের দেহ বিশেষকে অনুভব করতে শুরু করলো। ক্রমশই তার হাত আরো উপরের দিকে উঠতে শুরু করলো এবং তার হাতের কাঁপাকাঁপি দ্বিগুণ বেড়ে গেল। জঙ্কুক অনুভব করলো ক্ষণে ক্ষণে তার পুরুষালী বলিষ্ঠ যুবক দেহ অস্বাভাবিকভাবে গরম হয়ে উঠছে। জঙ্কুক আরো বোল্ড হয়ে উঠলো। সে টের উপর ঝুঁকে টের কোমর থেকে শুরু করে টের গলা পর্যন্ত এক একটি ভিজে চুমুন বসাতে শুরু করলো। শরীরের ভার আর ভিজে অনুভব করতে টের ঘুম ভেঙে গেল। চোখ খুলতে আচমকা জঙ্কুককে নিজের উপর দেখে তার মাথা ঘুরে গেল। চোখগুলো বড় বড় করে উঠলো। তার 2 মিনিট সময় লাগলো বুঝতে কি হচ্ছে। তার সাথে বিষয়টি বুঝতে পেরে সে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু কিছু বলার আগে জঙ্কুক নিজের অধৈর্যরা টের অধরের সাথে মিলিয়ে দিল। ললিপপের মতো টের অধৈর্যরাকে চুষতে শুরু করলো। টের 2 হাত দিয়ে জঙ্কুককে থামানোর চেষ্টা করলো, কিন্তু টের প্রখর নেশায় জঙ্কুক তো এতক্ষণে উত্তাল হয়ে উঠেছে। এই মুহূর্তে থামার সাধ্য অথবা ক্ষমতা আদৌ কি আছে জঙ্কুকের মধ্যে? অবশ্যই নেই। জঙ্কুক টের 2 হাত এক হাত দিয়ে ধরে ভিজে ভিজে চুমু দেওয়া জারি রাখলো। টানা 10 মিনিট পর সেটাকে মুক্ত করে টের উপর থেকে উঠে বসলো। টেও নিজের পরনের এলোমেলো প্রায় খুলে যাওয়া শাড়িটা যেমন তেমন করে পেঁচিয়ে উঠে বসলো। জঙ্কুক টের দিকে তাকালো। তার চাহনিতে নেশা,
প্রখর নেশা। জঙ্কুক লক্ষ্য করলো লম্বা চুম্বনে তে ভালোভাবে শ্বাস না নেওয়ায় তার গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। ঠোঁটগুলো লালের পাশাপাশি অস্বাভাবিকভাবে ফেপে উঠেছে। জঙ্কুক নিজের বলিষ্ঠ হাত দিয়ে আবার পুনরায় টের কোমর জড়িয়ে ধরলো। টেকে নিজের লেপের উপর টেনে নিয়ে টের গলায় মুখ গুজে দিল। জঙ্কুকের গরম শ্বাস টের গলার উপর পড়তেই টের শরীরে শিহরণ খেয়ে গেল। গা শিউরে উঠল। টের শরীরও গরম হয়ে উঠছে। জঙ্কুক টের গলায় নাক ডলতে ডলতে বলল, টে, ভয় পেয়েছিস পাখি? টে জঙ্কুকের প্রশ্নে খানিকক্ষণ চুপ থাকলো। ঠোঁটগুলোকে জিভ দিয়ে ভিজিয়ে মৃদু স্বরে পাল্টা প্রশ্ন ছুড়ে বলল, আসতে এত রাত হলে কেন আপনার জঙ্কুক ভাইয়া? রাত কয়টা বাজে দেখেছেন? এত রাতে হুট করে রুমে ঢুকে কিছু না বলেই এসব করলে যে কেউই ভয় পাবে। সরি বৌজান, স্বর্ণকারের কাছে গিয়েছিলাম, তাই তো এত দেরি। আর প্রথমে তো নিজের রুমকেই চিনতে পারছিলাম না। তা কি করেছে আমার রুমের এই এলাহি দশা? জঙ্কুক বাঁকা হাসি দিয়ে বলল। টে জঙ্কুকের দিকে মুখ উপরে তুলে তাকালো। তারপর বলল, জিমিন ভাবি এসে চেয়েছে রুমটা, কিন্তু আপনি স্বর্ণকারের কাছে এত রাতে কি প্রয়োজনে গিয়েছিলেন? জঙ্কুক বাঁকা হাসি হেসে পকেট থেকে একটি ছোট্ট বক্স বের করলো। বক্স খুলে একটি 22 ক্যারেটের গোল্ডের চেন টের সামনে তুলে ধরলো। চেনটি দেখে টে অবাক হলো। তার চোখ চিকচিকিয়ে উঠলো। এটা আমার জন্য? জঙ্কুক টেকে উল্টিয়ে দিল। টেকে আয়নার দিকে ঘুরিয়ে নিজের কোলে বসালো। সুন্দর করে টের গলায় চেনটি পরিয়ে দিল। হ্যাঁ, এটা আমার প্রণয়নের জন্য আমার পক্ষ থেকে ফার্স্ট নাইটের গিফট। তোকে অনেক সুন্দর লাগছে বিবিজান। জঙ্কুক টের কানে কানে ফিসফিস করে বলল। টে একটু লজ্জা পেল। তার গালগুলো লাল হয়ে গেল। ইস, বিয়ে তো হয়ে গিয়েছে। আগে না হয় বোন ছিলাম বিধায় তুই ডাকতেন, এখন বউকেও তুই করে রাখবেন? ভালো শোনাই বলেন তো? আপনি আমাকে তুই করে ডাকেন না আর। বিয়ে হয়েছে তো কি হয়েছে? আমি তোকে তুই করেই রাখবো, কারণ তুই বললে আপন লাগে, আর তুমি বললে একটু পর পর, বুঝেছিস? তাই আমি তোকে তুমি অথবা আপনি করে রাখতে পারবো না। আমি আগে যা ডাকতাম তাই এখনো রাখবো। তোকে আমি তুই করেই রাখবো। তাই নাকি? তুই বললে আপন আপন লাগে নাকি? হ্যাঁ, তবে বৌজান, আমি তো তোকে ফার্স্ট নাইট হিসেবে গিফট দিলাম, তুই আমাকে কি দিলি? জঙ্কুকের প্রশ্নে তে নিচের দিকে মাথা নিচু করে ঠোঁটগুলোকে পাউট করে বলল, আমি কি আর অত কিছু ভেবেছি নাকি? আমার ছোট্ট মাথায় এসব আসবে? তাছাড়াও আমার কাছে কিছুই নেই দেওয়ার মতো। জঙ্কুক টের থুতি ধরে টের মুখ উপরে তুলল। টের চোখে চোখ রেখে বলল, কি বলেছে? কিছু নাই তোর কাছে? অনেক কিছু আছে, যা আমার জীবনের সবচেয়ে বেস্ট গিফট হতে পারে। যদি তুই দিতে রাজি হোস তবেই। তাই বুঝি? আমার কাছে অনেক মূল্যবান উপহার আছে। তা কি আছে? তোর নিষ্পাপতা, একজন স্বামীর অধিকার, যা তুই কাউকে দিসনি। আমাকে দিবি রে তোর নিষ্পাপতা, তোর স্বামী, একজন স্বামীর অধিকার। বল না পাখি, দিবি আমাকে? জঙ্কুকের প্রশ্নে টের গা শিরশির করে উঠল। সে বুঝতে পারলো জঙ্কুক তার কাছে ঠিক কি চাইছে, আর তার তো এতে কোনো অমত নেই। টে আস্তে করে হেঁটে মাথা নাড়ালো। টের সম্মতি পেতে জঙ্কুকের মুখে ফুটে উঠল সন্তোষজনক হাসি। সে দ্রুত নিজের কাজ শুরু করলো। জঙ্কুক আস্তে আস্তে শরীরকে উন্মুক্ত করে ফেললো। উপর দিয়ে টের কমলা দুটোকে প্রেসার ক্রিয়েট করতে শুরু করলো। টে জঙ্কুকের শার্ট আঁকড়ে ধরলো। জঙ্কুক টেকে উল্টিয়ে টেকে নিজের উপর উঠিয়ে নিল। আস্তে আস্তে জঙ্কুক খুলে ফেললো। হুক খুলে দিতেই টের কাছের কমলা দুটো জঙ্কুকের সামনে বেরিয়ে আসলো। জঙ্কুক সে দুটোকে দেখে আরো উন্মাতাল হয়ে উঠলো। সে গভীর কণ্ঠে বলল, শান পাখি, তোর গাছের কমলা দুটো এত বড় বড় কিভাবে হলো এই 1 বছরে? এর আগের বার যখন খেয়েছিলাম কমলা দুটো, তখন তো এত বড় বড় ছিল না। এই 1 বছরে এত বড় বড় কিভাবে হলো? পুরো রসের টই টম্বুর রস মালাই হয়েছে তোর গাছের কমলা দুটো, জানিস? দেখলেই মন চাচ্ছে
খেতে শুরু করি। ইস, তোমার মধ্যে কি একটু লজ্জাবোধ নেই? কি বলছো, হুঁশ আছে? হ্যাঁ, হুঁশ জ্ঞান সব নিয়েই বলছি। আর বলছি তো কি হয়েছে, নিজের বউকেই তো বলছি, পাশের বাড়ির খালাকে তো আর বলছি না। বউকে বলতে আবার কিসের লজ্জা? এত লজ্জা থাকলে সুখ পাওয়া যাবে নাকি বউয়ের কাছ থেকে? চঙ্কুকের কথায় লজ্জাইটের গাল গোলা চলতে শুরু করলো। সে বালিশে মুখ গুজি দিল। চঙ্কুকের কমলা দুটোর মাঝ বরাবর মুখ গুজি কমলা সার দিচ্ছিল, কমলা গুলোকে চেপে ধরছিল। এদিকে চঙ্কুকের এসব টর্চারে বালিশে মুখ গুজি গোঙানি বের করছিল। গোঙানি চঙ্কুকের কানকে আরো গরম করে তুলছিল। চঙ্কুকের শরীরে তাপমাত্রা ক্রমশই বেড়ে যাচ্ছিল। সে আরো অস্থির উন্মাদন হয়ে উঠছিল। জঙ্কুক আস্তে আস্তে টের শরীর থেকে টের সর্বশেষ সুতোটুকু খুলে ফেললো। জঙ্কুকের নজর গেল একদম টের প্রিটি লিটল স্ট্রবেরিতে। টের স্ট্রবেরিকে দেখে জঙ্কুকের টাকি মাছ তাল গাছের মতো খাড়া হয়ে গেল এবং পাথরের মতো শক্ত হয়ে উঠলো। অলরেডি সাদা সাদা পানি বের করতে শুরু করলো। জঙ্কুক নিজের টাকি মাছকে বের করে টেকে দেখিয়ে বলল, দেখেছিস পাখি, তো স্ট্রবেরিকে দেখে কেমন আমার ছোট ভাইজান উত্তেজিত হয়ে উঠেছে? কত শক্ত হয়ে গেছে, একদম পাথরের মতো, আর বড় হয়ে গেছে। বলে জঙ্কুক বাঁকা হাসি দিয়ে স্ট্রবেরির উপর নিজের টাকি মাছকে ডলতে শুরু করলো। টাকি মাছের সাদা সাদা পানি স্ট্রবেরিকে আরো ভিজিয়ে দিল। যদিও স্ট্রবেরি অলরেডি ভিজেই ছিল। জঙ্কুক ডলতে ডলতে টাকি মাছ আস্তে আস্তে টের মধ্যে ঢুকিয়ে দিল এবং আস্তে আস্তে মুভ করতে শুরু করলো। টে ব্যথায় কেঁদে উঠলো। জঙ্কুক মুভ করা বন্ধ করে জঙ্কুক টের ঠোঁটগুলোকে ক্যাপচার করে নিল। ক্যাপচার করার পর চুম্বন করার পাশাপাশি সে আস্তে আস্তে মুভও করছিল। সে টের কান্নাগুলোকে গিলতে শুরু করলো। জান পাখি, কান্না করিস না সোনা, এখন একটু ব্যথা করলেও পরে দেখবি মজা পাচ্ছিস। ধৈর্য ধর, বিশ্বাস রাখ, একটু পরেই মজা পাবি সোনা, বেশি কষ্ট হবে না। যতটা কষ্ট পাচ্ছিস তার থেকেও দ্বিগুণ মজা পাবি। বলে জঙ্কুক আস্তে আস্তে আবার মুভ করতে শুরু করলো। জঙ্কুকের কথায় এসব সহ্য করার চেষ্টা করলো। চাদর শক্ত করে আঁকড়ে ধরলো, চোখগুলোকে খিচে বন্ধ করে নিল, মুখ থেকে আওয়াজ বের করতে শুরু করলো। কিন্তু খানিকক্ষণেই টেও এবারে ফুল এনজয় করতে শুরু করলো। টেও সমান তালে জঙ্কুকের বিপক্ষে প্রতিক্রিয়া দেখাতে শুরু করলো, সমান স্ট্যামিনার সাথে। ঘড়ির অ্যালার্মের শব্দে সকালবেলা জঙ্কুকের ঘুম ভাঙলো। মেজাজটা তার বিগড়ে গেল। একটু আগেই না ঘুমালো, তাহলে সেটা এখন বাজতে শুরু করছে কেন? জঙ্কুক অ্যালার্ম ঘড়িটাকে এক আছাড় মারলো, আবার বালিশে মুখ গুছিয়ে দিল। কিন্তু হঠাৎ করে তার কিসের যেন একটি অভাব মনে হলো। মাথাটা উঠিয়ে পাশে চাইতেই দেখলো তার বউ তার পাশ থেকে মিসিং। জঙ্কুক কপাল কুঁচকে উঠে বসলো। তার কাছে আপাতত বিছানার বেডশিটই শেষ সম্বল। বিছানার বেডশিটকেই পেঁচিয়ে উঠে বসলো সে। ওয়াশরুমে চলে গেল। সেখান থেকে শাওয়ার নিয়ে গা মুছে জামা কাপড় পরে নিল। তারপর এলোমেলো চুলগুলোকে হাত বুলিয়ে বুলিয়ে ফিক্স করতে করতে নিচে নেমে আসতে শুরু করলো। আসার সময় তার ছোট চাচার ছেলে ফিলিক্সের সাথে দেখা। তা ভাইজান, সকালে এভাবে ছোটাছুটি করছেন কেন? কিছু কি হয়েছে নাকি কিছু খুঁজে বেড়াচ্ছেন? হ্যাঁ, তোর ভাবি জানরে খুঁজছি রে। বিয়াদব বউটা দেখি সকালবেলায় বিছানা থেকে মিসিং। কোথায় আছে দেখেছিস? ভাইজান, কালকে শুনলাম আপনি নাকি বাসর করলেন, কিন্তু আহারে আপনার এই অবস্থা কেন? আপনার ঘাড়ে দেখি কালকে রাতে অনেক মশা কামড়াইছে, তাই না? জঙ্কুকের গলার দাগগুলো দেখে হাসি চেপে বলল ফিলিক্স। জঙ্কুক ফ্রুকুচকে বলল, তিনটা খাওয়ান দিলে একটা খেতেও হয়, তুই বুঝবি না। বিয়ের বয়স হোক, তারপর বুঝবি। অবিয়াত্তা থেকে বিয়াত্তা হ। বউয়ের সুখ যেমন তেমনই সাজা। আর তোর মতো আলু ঢেঁড়স হলে তো বউয়ের হাতে উদুম কেলানি খেতে হবে। থাক ভাইজান, আপনার সাথে কথা বলে নিজের পচাইয়া লাভ নেই। ভাবিকে ডাইনিং রুমে দেখছি বড় মার লগে, যান। ধন্যবাদ আমার ফিলিক্স পাখি। বলে জঙ্কুক একটি বাঁকা হাসি দিয়ে সেখান থেকে গটগট করে চলে গেল। জঙ্কুক যেতেই ফিলিক্স পিছন থেকে বিড়বিড় করে বলল, ঘাড় তেরা অসহ্য একটা, আল্লাহ মাফ করুক।
জঙ্কুক নিচে এসে দেখলো জিন টেকে ঠুসে ঠুসে জোর করে ডিম দুধ খাওয়াচ্ছে। ডাইনিং টেবিলে এসে টের পাশে বসে পড়লো জঙ্কুক। জিন তার সামনে খাবার এগিয়ে দিল। জঙ্কুক এক ভ্রু উঁচু করে নিজের তারপর টের খাবারের থালার দিকে তাকালো। টেকে তো দুটো ডিম দেওয়া হয়েছে, তাহলে তার একটা কেন? আর দুধের পরিমাণও অনেক কম। এটা কেমন বৈষম্য আম্মা? আমাকে একটা ডিম আর ওকে দুটো, আর দুধও দেও নাই তেমন কেন আম্মা? ও তো বাড়িতে আসতে না আসতে তুমি এমন বৈষম্য শুরু করছো। এমন বৈষম্য শুরু করলে তো আমাকে কয়েকদিন পর থালাবাটি নিয়ে অনুশনে বসতে হবে, তাও আবার নিজের মায়ের বিপক্ষে। এ অনেক দুর্বল হয়ে গেছে, তাই ওর জন্য বেশি। তুই গাধার মতো মেমে না করে যেটা পেয়েছিস সেটাই খা। ও হয়েছে দুর্বল? দুর্বল তো আমি হয়েছি। শরীর থেকে সব ক্যালোরি আর প্রোটিন বের হয়ে গেছে। তোমার বৌমার স্ট্যামিনার সামনে আমি তো দুধ ভাত আম্মা। দাদি তো বলতো শুনো নাই, জামাইয়ের পানি ভিতরে ঢুকলে মেয়েরা মোটা হয়, আর জামাইয়ের থেকে যে পানিগুলা যায় জামাই কি শুকনা হয় না? এই সাধারণ জ্ঞানটুকু আমাদের মতো জনগণের মধ্যে নাই। কি আর বলবো দুঃখের কথা, ছেলে হয়ে পস্তাচ্ছি। মা ছেলের কথাই মাঝখানে টে বাচারি লজ্জায় পড়ে গেল। সে মাথা নিচু করে বিড়বিড় করে জঙ্কুককে গালি দিতে শুরু করলো। চুপ বেয়াদব ছেলে, একটু লজ্জা নেই না? মায়ের সামনে কি না কি বলা শুরু করছে। তুমি বৌমাকে নিয়ে বললে দোষ নাই, আর আমি নিজেকে নিয়ে বললেই দোষ। ভেড়ার মতো ভেবে না করে যেটা পেয়েছিস সেটা চুপচাপ করে গেল, না হলে এটাও পাবি না বলে দিলাম। তখন হাজারো আহাজারি করলে আমি কিন্তু শুনবো না। তখন কিন্তু এসবের বদলে তোর কপালে ঝাঁটের বাড়ি ছুটবে। হ্যাঁ হ্যাঁ, যত দোষ এই জঙ্কুক ঘোষ। নিয়ে বলে আবার খাওয়া শুরু করলো জঙ্কুক। দুপুরবেলা জিন কিচেন রুমে রান্না করছে, এদিকে জিমিন আর টে গল্প করছিল বসে বসে। সুগার নামজন সকাল সকালে অফিসের জন্য চলে গেছে। এদিকে জঙ্কুক ইউহানের সাথে দুষ্টুমি করছে। জঙ্কুক ইউহানের সামনে একটু চকলেট ধরে বলছে, ইউহান, আব্বু ডাক, ডাক আব্বু, তাহলে তোর এই চকলেটটা দিব। ছোট চাচ্চুকে আব্বু ডাক, বল আব্বু। দূর থেকে জঙ্কুকের এই তামাশা দেখে ঠোঁট বাঁকিয়ে ইচ্ছাকৃতভাবে জঙ্কুককে শুনিয়ে শুনিয়ে বলল, তোমার দেবর একটা বেককল জিমিন ভাবি। দেখো পরের ছেলেকে বাপ ডাকাচ্ছে, নিজের পোলার হদিস নেই, অন্যের পোলার থেকে বাপ ডাকার শোনার শখ কত। কি রে বাঙ্গির নাতি, নিজ স্বামীকে নিয়ে গিবত করছিস? লজ্জা করে না? আমার ছেলে নাই তাই তো, সমস্যা কি? দুদিনে একটা ডাউনলোড দিয়ে দিব। অসহ্য। অসহ্য হলেই কি? আই মিন জীবন জঙ্কুককে তোমাকে সহ্য করতেই হবে সোনা জান। আয় উপরের রুমে আয়। না, আমি তোর সাথে যাব না। যাবি না? হ্যাঁ, আরেকবার বল যাবি না। না না, আমি যাব না। এর মুখ থেকে একথা বের হতেই এবং তো জঙ্কুকের কানে পৌঁছতেই জঙ্কুক থেকে এক দৌড়ানি দিল। কেউ দূর পিছে পিছে জঙ্কুকও। বড় আর হবি না তোরা দুইটা, সারা জীবন বাচ্চাই থেকে যাবি। মানুষ দেখলে কি বলবে বলতো? যা রুমে যা, আর দুষ্টামি করিস না। চিনের ধমকে দুজনেই উপরে চলে গেল। উপরে যেতেই জঙ্কুক বাঁকা হাসি দিয়ে টেকে জাপটে চেপে ধরলো। ইস, ছাড়েন, কি করছেন কি? আমার একটা ছেলে লাগবে, বাপ ডাক শুনতে হলো একটা ছেলে লাগবে। তা আমি কি করব? এটা কি কোনো গাছের পাতা নাকি যে ছিঁড়ে এনে দিব? কেন, তুই এনে দিবি আমাকে একটা ছেলে? বিয়ে হলো না আর ছেলে? অসম্ভব। সম্ভব। মেশিনে ভালো কোয়ালিটির মেটেরিয়াল ঢুকলে মেশিন থেকে এমনি ভালো প্রোডাক্ট বের হবে। তো সোনা, হবে নাকি আরেক রাউন্ড? রাতে এত করেও আপনার মন ভরে নাই? চলেন বলছি। মন তো আমার কখনো ভরবে না সোনা, এটা তো শুধু শুরু। বলে জঙ্কুক টের গলায় মুখ গুজে দিল। টে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলে জঙ্কুক টের দু হাত ধরে বলল, লড়ে না জান, একটু আদর সোহাগ করতে দাও। রাতের দাগগুলোকে আরো গভীর করতে হবে তো। অসভ্য, লাগামহীন বুইড়া খাটাইস। টের গালি শুনে জঙ্কুক শব্দ করে হেসে উঠল। তারপর ফিসফিসিয়ে বলল, হ্যাঁ প্রণয়নী, আমি অসভ্য, লাগামহীন, কিন্তু শুধুমাত্র তোর জন্য। তো এখানে প্রণয়নী এফএফটা শেষ করছি, হ্যাপি এন্ড। কিন্তু তোমরা যারা যারা বলছিলা আপু জঙ্কুক তো টেকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু জঙ্কুক তো কোনো শাস্তি পাইল না, এমনি এমনি টেকে পাওয়া গেল, তাদের উদ্দেশ্যে আমি বলছি এটা একটা বাস্তব লাইফের স্টোরি।
এখানে তোমাদের জঙ্কুক ভাইয়া কোনো শাস্তি পায় নাই, যতদূর আমি তোমাদের ফারহিনাপুর থেকে শুনছি। বাট এখানে আমি হালকা হলেও একটু হস্তক্ষেপ করছি। মাঝখানে জঙ্কুক অ্যাক্সিডেন্ট করছিল, এটা একটা শাস্তি। দেন বেচারা অনেক রিগ্রেটও করছে। আর আমি যতদূর গল্পের মধ্যে লিখছি, যতদূর জানি, জঙ্কুকটাকে তেমন কোনো কষ্টই দেয়নি, শুধু ব্রেকআপ করছিল সীমিত সময়ের জন্য। তার পিছনেও যথেষ্ট কারণ ছিল, যা তোমরা হয়তো একটুখানি মাথা খাটাইলে বুঝবা জঙ্কুকের উদ্দেশ্য কি ছিল। যদিও আমি সেটা একদম নিট এন্ড ক্লিন করে বলি নাই। এই গল্প একেবারে অনেক লম্বা ছিল, ইউনিভার্সিটি পর্যন্ত ছিল। বাট সামনে আমার এক্সাম, পড়তে হবে প্রচন্ড। আমার গল্প লেখার সত্যি বলতে আর কোনো সময় পাইতাছি না, টাইমই ম্যানেজ হচ্ছে না আমার। তো আজকে এই পর্যন্তই, নতুন গল্প নিয়ে হয়তো তাড়াতাড়ি ফিরবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ প্রাণ পাখিরা।